সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর 12টা পেরিয়ে একটার ঘর। তপ্ত রোদে খাখা করছে ধরণী। মায়া ওড়নার আঁচলে গলার ঘামটা মুছে নিয়ে আকাশের দিকে তাকালো। অতিষ্ঠ গরমে শরীর জ্বালা করছে। এই অসময়ে রিকশার আশায় এইদিক সেদিক তাকালো মায়া। গায়ে সাদামাটা একটা 3 পিস জড়ানো, মুখে ওয়ান টাইম মাস্ক, হাতে পার্সে কিছু টাকা আর হৃদের ফোন। মায়া লম্বা ঘুমটা টেনে যতটা নিজেকে আড়াল করা যায় ততটাই করল। এই অসময়ে হৃদের অনুপস্থিতিতে মায়ের রাস্তায় বের হওয়ার কারণ দুটো। প্রথমত, মুরাদপুরে মায়াদের আগের বাসায় যাবে আরিফের সঙ্গে দেখা করতে। দ্বিতীয়ত, রাফা মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছে কোনো একটা কারণে। মায়া জানে কারণটা কি হতে পারে, সেজন্য মায়া নিজেও চাচ্ছে রাফার সঙ্গে কথা বলতে। মায়া রাফাকে আরিফদের বাসায় আসতে বলে সে অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকার পর অবশেষে রিকশার দেখা পেল। তপ্ত রোদে রিকশায় চড়ে বসতেই মায়া আশেপাশে বেশ পরিচিত ছেলেপেলের দেখা পেল। এরা হৃদের লোক, সেটা মায়া জানে। মায়ের শ্বশুরের নির্বাচনের জন্য রাস্তায় ব্যানার পোস্টার লাগাচ্ছে ছেলেপেলেগুলো দলবদ্ধ হয়ে। সেজন্য মায়ের রিকশার হুড তুলে নিজেকে আড়াল করল। গায়ের ওড়নাটা পেঁচিয়ে যতটুকু নিজেকে আড়াল করা যায় ততটুকুই করল। হৃদের অনুপস্থিতিতে মায়া খানবাড়ি থেকে বেরিয়েছে সেটা কেউ জানে না। জানলে অবশ্যই মায়াকে বের হতে দিত না কেউ, কারণ হৃদের কঠোর নিষেধ আছে মায়ার বাইরে বের হওয়া নিয়ে। কিন্তু মায়ের নিজের ব্যক্তিগত কাজের জন্য কাউকে না জানিয়েই খানবাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে। তবে খানবাড়ির সদস্যরা মায়াকে বের হতে না দেখলেও খানবাড়ির সার্ভেন্টরা ঠিকই দেখেছে মায়াকে বের হতে। তাছাড়া খান পরিবারের সদস্যরা বাড়িতে কেউ উপস্থিত ছিল না মায়া বেরিয়ে আসার সময়। হৃদ বাদে বাড়ির সকল ছেলেরাই নিহাল খানের নির্বাচনের কাজে বেরিয়েছিল। হেনা খান নিজের ঘরে ছিল বলে মায়া বাড়ি থেকে চুপিসারে বেরিয়ে এসেছে। মায়ের ধারণা বিকেলের আগেই সে খানবাড়িতে পৌঁছে যাবে। যেহেতু হৃদ বাসায় নেই, সেহেতু খানবাড়ির অন্য সদস্যরা মায়ের বাড়ি থেকে বের হওয়া নিয়ে ঝামেলা করবে না। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই হঠাৎ মায়ের হাত ব্যাগে থাকা হৃদের ফোনটি বেজে উঠল। মায়া চমকে ওঠার মতো ব্যাগ হতে ফোনটি বের করতেই স্ক্রিনে ভাসল রাফার নামটি। মায়া অস্বস্তির নিঃশ্বাস ফেলল। হৃদের কল ভেবে সে ভয় পেয়েছিল। মায়া কলটি রিসিভ করে কানে তুলতেই শোনা গেল রাফার স্বর। মায়া, তুই কই? উত্তরে মায়া বলল, এই তো রিকশায় আছি। তুই কোথায়? কলেজে নাকি বাসায়? রাস্তায় আছি, কলেজ হতে বের হয়ে গেছি, ক্লাসে মন বসছে না তাই। মায়া রাফাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, তুই আমাদের বাসায় আয়, তোর সাথে সেখানে দেখা হবে। কথাটা বলে মায়া কল কাটতে চাইলে তৎক্ষণাৎ রাফা মায়াকে ডেকে বলল, মায়া শোন। বল, শুনছি। রাফা রিনরিনের গলায় বলল, তুই কলেজ গেটের সামনে আসতে পারবি? আমি সেখানেই দাঁড়িয়ে আছি। রাফার কথায় মায়া কপাল কুঁচকালো। কলেজ গেটের সামনে যাওয়া মানে মায়ার হৃদের লোকদের কাছে ধরা পড়ে যাওয়া। মায়া এমনিই লুকিয়ে এসেছে ওই বাড়ির মানুষ থেকে। এখন যদি কোনোভাবে মায়ার খবরটা হৃদের কানে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। মায়া রাফার কথায় তৎক্ষণাৎ নিষেধ করে বলল, আমি ওইখানে যেতে পারবো না রাফা, সমস্যা হবে। তাছাড়া আমি আমার শ্বশুরবাড়ির কাউকে বলে আসিনি, তোর সাথে দেখা করার জন্য লুকিয়ে এসেছি। এখন যদি কলেজের সামনে যাই তাহলে নিশ্চিত কারো না কারো চোখে পড়ে যাব। বিষয়টা ওনার কানে গেলে রেগে যাবেন উনি। তুই তো জানিস উনি কেমন মানুষ। মায়াকে শেষ করতে না দিয়ে রাফা অনুনয়ের সুরে আকুতি করে বলল, প্লিজ মায়া, না করিস না, আমার বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি খুব বিপদে পড়ে তোকে এখানে ডাকছি, নয়তো ডাকতাম না। আমার তোকে অনেক কিছু বলার আছে, যেটা খানবাড়িতে কিংবা তোদের বাড়িতে বলার মতো পরিবেশ নেই। প্লিজ আয় না জানু, খুব আর্জেন্ট। রাফার আকুতির স্বরে মায়ের নিষেধ করতে পারল না। মায়ের বিপদে যখন কেউ ছিল না তখন এই রাফাই ছিল। আজ রাফার বিপদে মায়া পাশে না থাকলে বেশ স্বার্থপর দেখাবে মায়াকে। তাছাড়া মায়া কখনো নিজের আপনজনদের হাত ছেড়ে দেয় না, এবার যত বিপদই আসুক না কেন। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, অপেক্ষা কর, একটু সময় লাগবে আমার আসতে, রিকশায় আছি। আচ্ছা আয়। মায়া কল কেটে নিজের হাতের ফোনটির দিকে তাকালো। হৃদ বাড়িতে নেই। গত 2 দিন আগে ওই রাতেই হৃদ ঢাকায় গিয়েছিল নিজের কোম্পানির তাগিদে। সঙ্গে অবশ্য আসিফও গিয়েছে, তবে মায়াকে সঙ্গে নেয়নি, চট্টগ্রামে রেখে গেছে খানবাড়িতে। কথা ছিল হৃদ নিজের কাজ শেষ করে একদিন পর চট্টগ্রামে ফিরে আসবে, অথচ হৃদের ব্যস্ততায় গোটা 2 দিন পার হতে চলল। হৃদ চট্টগ্রামে ফিরতে পারছে না। একদিকে নিহাল খানের নির্বাচন, অপরদিকে নিজের কোম্পানি নিয়ে বিশাল ব্যস্ততায় দিন যাচ্ছে হৃদের। তাই এই সময় হৃদকে খুঁজে পাওয়া মুশকিল। মায়ের সাথে হৃদের কথা হয়েছিল আরও 1 দিন আগে, তাও 5 মিনিটের জন্য। হৃদ জানিয়েছিল আজ চট্টগ্রামে ফিরবে।
মায়ের ধারণা হৃদ হয়তো রাতের মাঝে চট্টগ্রামে ফিরতে পারে, সেই জন্য মায়ের হৃদের চট্টগ্রামে ফেরার আগেই একবার রাফার সাথে দেখা করার মনস্থির করল। এবার হৃদের অগোচরে আল্লাহ আল্লাহ করে মায়ের রাফার সঙ্গে দেখা করে খানবাড়িতে ফিরতে পারলেই হলো। এরপর আর কখনো হৃদকে না জানিয়ে কোথাও যাবে না মায়া, এটাই শেষ। মায়া নিজেকে আড়াল করতেই গায়ের ওড়নাটি ভালোভাবে পেঁচালো। নিজেদের বাড়িতে না গিয়ে সময় নিয়ে কলেজের গেটের সম্মুখে পৌঁছাতেই মায়ের রিক্সা থেকে নামলো। ভাড়া মিটিয়ে ভয়ার্থ চোখে এদিক সেদিক তাকাতেই বেশ কিছু পরিচিত মুখ দেখল আশেপাশে। ধরা পড়ে যাওয়ার ভয়ে মায়া বারবার গায়ের ওড়নাটা টানল। আজ কতদিন পর মায়া আবার নিজের কলেজের গেটে পা রাখল। এই কলেজ জুড়ে রয়েছে মায়ের অসংখ্য স্মৃতি। মায়া দীর্ঘশ্বাস ফেলে রাফার খোঁজে সামনে এগোতে চাইলে কেউ ঝড়ের গতিতে মায়াকে জাপটে জড়িয়ে ধরল। ভয়ার্থ মায়া নিজের তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যেতেই রাফার ফুপানোর শব্দ এলো কানে। রাফা বলল, আই মিস ইউ জানু, অনেক মিস করেছি তোকে। মায়া 2 হাতে রাফাকে জড়িয়ে ধরতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখল রাস্তায় বেশ কিছু মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়েছে ওরা দুজন। মায়া পরিচিত মানুষের দৃষ্টিতে পড়তে চায় না বলে রাফার পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করে বলল, রাফা, মানুষ আমাদের দেখছে, আমাকে ছাড়। পরিচিত কারো চোখে আমি ধরা পড়ে গেলে সমস্যা হবে, চল অন্য কোথাও বসি। মায়ের কথায় রাফা তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে আশেপাশে তাকালো। 2 বান্ধবীর ভালোবাসার বেশ মানুষের দৃষ্টি কেড়েছে। রাফা নিজের চোখ মুছে মায়ের হাত চেপে রাস্তার অপর পাশে যেতে যেতে বলল, আমাকে ভুল বুঝিস না মায়া, আমি নিরুপায় হয়ে আজ তোকে এখানে আনতে বাধ্য হয়েছি। তবে বিশ্বাস রাখ, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কিছু সত্যের মোকাবেলা আমি একা করতে পারছিলাম না বলে তোকে ডাকলাম। আমার তোর সাহায্যের খুব প্রয়োজন। রাফার কথার মানে মায়া তৎক্ষণাৎ বুঝল না। কিসের সত্য আর কিসের ক্ষতি করবে রাফা মায়ার? মায়া অবুঝ গলায় শুধালো রাফাকে, কিসের সত্য, কিসের ক্ষতি করার কথা বলছিস তুই আমাকে? কি হয়েছে তোর? আমার কি সাহায্য লাগবে? রাফা মায়াকে নিয়ে রাস্তা পার হয়ে কয়েক কদম হেঁটে সামনে এগোলো। কলেজ রোডের পাশে একটা রেস্টুরেন্টের সম্মুখে দাঁড়ালো। মায়া তখনও রাফার দিকে কৌতূহল চোখে তাকিয়ে উত্তরের আশায়। রাফা রেস্টুরেন্টের ভেতরের দিকে তাকিয়ে মায়ের হাতটা শক্ত করে চেপে পরপর 2 বড়সড় নিঃশ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করল। মায়াকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে করতে বলল, নাদিম ভাই এসেছেন। মায়া তখনও রাফার কথাটা চট করে বুঝতে পারল না, বরং রাফার সাথে পা মিলিয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে করতে আগের মতোই কৌতূহল নিয়ে জানতে চাইল, কোন নাদিম ভাই, কার কথা বলছিস তুই? মায়ের ধারণাতেও ছিল না চেয়ারম্যান সাহেবের ছেলে নাদিম মায়ের সঙ্গে দেখা করতে চট্টগ্রাম চলে আসবে, তাও আবার রাফা নাদিমকে মায়া অবধি নিয়ে আসবে। রাফার কাজটা মায়ের কাছে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি ছিল। রাফা মায়াকে বিশ্বাস দিয়ে একই গলায় বলল, আশুগঞ্জের নাদিম ভাই, যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল, সেই নাদিম ভাই চট্টগ্রাম এসেছে তোর সাথে দেখা করতে। রাফার কথায় মায়া আকাশ সমান চমকালো, ভড়কালো, উত্তেজিত হয়ে অবিশ্বাস্য গলায় বলল, কি? মায়ের অবিশ্বাস্য চিৎকারে রাফা তৎক্ষণাৎ মায়ের 2 হাত নিজের হাতের মুঠোয় চেপে বলল, প্লিজ যেন হাইপার হোস না, খুব বিপদে পড়ে তোকে এখানে এনেছি। তুই শুধু একবার আমার সাথে থাক, বাকিটা তুই নিজেই বুঝতে পারবি কেন তোকে এখানে ডেকে এনেছি। মায়া উত্তেজিত গলায় তৎক্ষণাৎ নাকচ করে বলল, অসম্ভব, আমি এই মুহূর্তে এখানে থাকলে কি হতে পারে সেটা তুই জানিস রাফা। উনি আমাকে, তোকে, নাদিম ভাইকে কাউকে ছাড়বে না, জানি মেরে ফেলবে সবাইকে। তাছাড়া তুই জানিস নাদিম ভাইয়ের চট্টগ্রামে আসা আর আমার মুখোমুখি হওয়া মানে কি হতে পারে। তুই জেনে শুনে আমার সাথে বেইমানি করেছিস রাফা। আমি তোকে বিশ্বাস করেছিলাম, এমনটা না করলেও পারতি। মায়া চলে যেতে চাইলে রাফা 2 হাতে মায়াকে টেনে বাধা দিয়ে উত্তেজিত গলায় বলল, আমার কথাটা শোন মায়া প্লিজ, আমি তোকে মিথ্যে বলতে চাইনি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি তোর কোনো কথা শুনবো না, আমাকে ছাড় রাফা। আমার এখানে থাকা মানে সকলের জন্য বিপদ। উনি আমাকে জানে মেরে ফেলবে রাফা, প্লিজ আমাকে ছাড়, যেতে দে। রাফা যখন কোনোভাবে মায়াকে আটকাতে পারছিল না তখন হুট করেই বলে উঠল রাফা, আমি নাদিম ভাইকে পছন্দ করি মায়া, প্লিজ আমাকে হেল্প কর। রাফার কথায় মায়া থমকে দাঁড়ানোর মতো ধাক্কা খেল। জোরাজুরি থামিয়ে শক্ট খাওয়ার মতো করে বলল, তুই তো আসিফ ভাইকে পছন্দ করতি রাফা, তাই না? রাফা তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে বলল, না। রাফার কথায় মায়ের ভেতরকার অস্থিরতা বাড়ল। মায়া ফের বলল, না মানে? আসিফ ভাই যে তোকে পছন্দ করে সেটার কি হবে? মায়ের কথায় রাফার ভীষণ কান্না পেল। সে নিজের কান্না আটকাতে চেয়ে কান্না ভেজা গলায় বলল, আমি ম্যারিড মায়া। রাফার কথায় মুহূর্তেই যেন মায়ের মাথা চক্কর দিয়ে উঠল। রাফা ম্যারিড মানে? রাফা বিয়ে করে নিল অথচ মায়া জানে না? আল্লাহ, কখন রাফা বিয়ে করলো? রাফা যে বিয়ে করলো
সেটা কি আসিফ ভাই জানে, নাকি আসিফ ভাইয়ের সাথেই রাফার বিয়ে হয়েছে? রাফা যদি আসিফ ভাইয়ের সাথে বিয়ে করে থাকে তাহলে কেন নাদিম ভাইকে পছন্দ করতে যাবে? তাছাড়া নাদিম ভাই কি রাফাকে পছন্দ করে, নাকি একতরফা শুধু রাফাই পছন্দ করে নাদিম ভাইকে? মায়া নিজের চিন্তাভাবনায় সে নিজেই গোলক ধাঁধায় পড়ে গেল। অস্থির উত্তেজিত গলায় মায়া রাফাকে শুধালো, ম্যারিড মানে? কাকে বিয়ে করেছিস তুই? তোর জামাইকে? মায়ের কথায় রাফা তৎক্ষণাৎ উত্তর করতে পারল না, শুধু মায়ের চোখের দিকে তাকিয়ে নীরবে নিজের চোখের পানি ফেলল। রাফার বাঁধভাঙা কান্নায় মায়ের সর্বাঙ্গ কেঁপে উঠল অজানা ভয়ে। শুকনো ঢোক গিলে মায়া ভয়ার্ত মুখে বলল, রাফা, তুই আমাকে অন্তত এটা বলিস না যে তুই নাদিম ভাইয়াকে বিয়ে করেছিস, তাহলে আমার হার্ট অ্যাটাক কনফার্ম। রাফা তখনও চুপ। মায়া রাফার নীরবতাকে সম্মতি ধরে নিয়ে আতঙ্কে মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো, শেষ। রাফা, তোর পরিবার জানে তুই ম্যারিড? নাদিম ভাইকে বিয়ে করেছিস সেটা? রাফা মাথা নেড়ে অসম্মতি জানালো, যার অর্থ ওর পরিবার জানে না এই বিয়ের সম্পর্কে। মায়া অস্থির উত্তেজিত গলায় আবারও প্রশ্ন করে বলল, আর আসিফ ভাই, উনি জানে যে তোর বিয়ে হয়ে গেছে সেটা? রাফা তাতেও অসম্মতি জানালো, আসিফ জানে না বলে। মায়া উত্তেজিত ভঙ্গিতে আরও কিছু বলার আগেই এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো মায়ার কানে। কেমন আছো মায়া? মায়া চমকে উঠে পাশে তাকাতেই দেখতে পেল মায়াদের থেকে খানিকটা দূরে নাদিমকে দাঁড়িয়ে থাকতে। নাদিমকে দেখে মায়ের গলা শুকিয়ে এলো হৃদের ভয়ে। যদি হৃদ জানে মায়া নাদিমের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাহলে আজ মায়ের শেষ রক্ষা হবে না। মায়ের মনে হলো সে মস্ত বড় ভুল করেছে এখানে এসে। মায়ের উচিত হয়নি কাউকে না জানিয়ে এখানে আসাটা, বিশেষ করে হৃদকে। মায়া নাদিমের কথার উত্তর না দিয়ে বরং নিজেই প্রশ্ন করে বলল, আপনি এখানে কেন এসেছেন ভাইয়া? মায়ের কথায় তৎক্ষণাৎ উত্তর করল নাদিম, বেশ শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে দেখা করতে। নাদিমের কথায় মায়া শক্ত গলায় বলল, আপনি ভুল করেছেন ভাইয়া, আপনার এখানে আসা উচিত হয়নি, বিশেষ করে আমার মুখোমুখি হওয়াটা ঠিক হয়নি। আমার স্বামী জানতে। মায়ের কথা শেষ করতে না দিয়ে মাঝে নাদিম বলে উঠল, তোমার বিয়ে তো আমার সাথেও হয়েছিল মায়া, সেক্ষেত্রে আমিও তোমার। নাদিমকে বলতে না দিয়ে মায়া বেশ শক্ত গলায় বলল, আপনার সাথে আমার কোনো বিয়ে টিয়ে হয়নি। আমি সেদিন কবুল বলিনি। আমি শুরু থেকেই হৃদ খানের বউ ছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব, অন্তত যতদিন বেঁচে আছি ততদিন। মায়ের শক্ত চোয়াল, মাস্কের ওপর ভাসা চোখ দুটোই নিদারুণ নিষ্ঠুর তেজ। নাদিম মায়ের কথায় ধাতস্থ হলো, দৃষ্টি নমনীয় হয়ে এলো মায়ের রাগী চোখের দিকে তাকিয়ে। নাদিম এই প্রথম মায়াকে কোনো কিছু বিষয়ে রাগান্বিত হতে দেখেছে, নয়তো নাদিমের চেনা সেই অল্প বয়সী মায়া থেকে তরুণী হওয়া মায়াকে সে কখনোই রাগ ক্ষোভ প্রকাশ করতে দেখেনি। সব সময় মায়া ছিল প্রাণচঞ্চল আর উজ্জীবিত। নাদিম আজ থেকে নয়, সেই স্কুল জীবন থেকে মায়াকে একতরফা ভালোবেসে এসেছে। সে এতকাল অপেক্ষায় ছিল মায়া বড় হওয়ার, কিন্তু নাদিমের ধারণাতেও ছিল না ওর ভালোবাসার মানুষ বড় হতে হতে অন্য কারো ঘরের ঘরওয়ালি হয়ে যাবে। নাদিম যদি আগে বুঝতো তাকে তার ভালোবাসার মানুষকে হারাতে হবে, তাহলে সে কখনোই মায়ের অপেক্ষা করত না, বরং বাল্যবিবাহ করত মায়াকে। তীব্র বুক দহনে চোখ ভিজে উঠল নাদিমের। মনের ভেতরকার অদৃশ্য কষ্টগুলো গলা চেপে ধরল যাতনায়। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই মানুষ বলে, ছেলেদের কাঁদলে নাকি শোভা পায় না, অথচ হাসি, কান্না, ব্যথা ছেলে মেয়ে উভয়ের সমান ফিল হয়। তাহলে এই সমাজ কেন বলে ছেলেদের কাঁদতে নেই? নাদিম বিষপান করার মতো নিজের কষ্টগুলো গিলে ফেলল। নিজেকে সংযত করে নমনীয় দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই চোখে পড়ল মায়ের দুই হাতে সোনার দুটো বালা। বিবাহিত মেয়েরা এইসব সোনার চুরি পরে স্বামীর মঙ্গলের জন্য। এই কথার কতটুকু সত্যতা আছে সেটা নাদিমের জানা নেই, তবে মায়ের হাতের সোনার বালা, আঙুলের মাঝে ডায়মন্ড রিং দেখে নাদিম মায়ের মাথা থেকে পা পর্যন্ত এক পলক দৃষ্টি বুলালো। মায়ের ফর্সা পায়ে চকচকে দুটো নূপুরও দেখল সোনার। স্বামীর ঘরে বউদের এভাবেই সাজিয়ে রাখে। নাদিমও রাখত যদি মায়া তার বউ হতো, কিন্তু নাদিমের আফসোস হয়তো সারা জীবনের। সে প্রিয় মানুষটাকে এতকাল চোখে চোখে রেখে তিলে তিলে বড় করেও অবশেষে হারিয়ে ফেলল। নাদিমের এই ব্যর্থতা কাকে শোনাবে, কে বুঝবে তাকে? নাদিম হাহাকার বুকে মায়াকে বোঝাতে চেয়ে বলল, তুমি অস্বীকার করলেই কোনো কিছু মিথ্যে হয়ে যাবে না মায়া। তোমার কবুল বলাতে বিয়ে সম্পূর্ণ হয়েছিল আমাদের। তাছাড়া আমাদের বিয়েতে শুধু তুমি আর আমি একলা ছিলাম না, বরং দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে হয়েছিল। নাদিমের কথা শেষ হওয়ার আগেই পুনরায় মায়া তপ্ত আক্রোশ মেজাজ দেখিয়ে বলল, আপনি কি পাগল? বললাম না আমি আপনাকে বিয়ে করিনি, তারপরেও কেন বারবার একই কথা বলছেন? আমি একজন বিবাহিত মেয়ে, আমার স্বামী জীবিত আছে। আল্লাহ না করুক
আমি যদি বিধবাও হতাম তারপরেও আপনাকে বিয়ে করতাম না, বরং আমি বিধবা হয়ে স্বামীর জন্য অপেক্ষা করতাম। ইহকালে না হোক পরকালে তাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতাম। আমার স্বামী আমার, তার অংশীদারিত্ব আপনাকে কেন, এই জীবনে অন্য কোনো পুরুষকে বানাতাম না। তারপরেও আপনার সুবিধার জন্য বলে রাখি, সেই দিন আমি নই, আমার বান্ধবী রাফা আপনাকে কবুল বলেছে। যদি আপনার মতে এই বিয়ে হয়ে থাকে তাহলে রাফার সাথে হয়েছে, আমার সাথে নয়। বুঝেছেন আপনি? মায়ের আত্মবিশ্বাস, স্বামীর প্রতি অসীম ভালোবাসার প্রখরতা দেখে নাদিমের মন অসংখ্য টুকরোয় খণ্ডিত হলো। আজ মায়ের এত ভালোবাসা নাদিমের জন্য হতে পারত, মায়ের বিশ্বাস ভরসা সবকিছু নাদিমের জন্য হতে পারত, যদি নাদিম আরও আগেই মায়াকে নিজের করে নিত, অপেক্ষায় না থেকে। নাদিমের মায়াকে হারানোর আফসোস ইহকালেও আর যাবে না। তারপরও নাদিম মায়াকে শুধিয়ে রাফার সম্পর্কে জানতে চাইল। রাফাকে? কার কথা বলছো তুমি? নাদিমের কথায় মায়া বিরক্ত চোখে পাশে তাকালো নত মস্তিষ্কের রাফার দিকে। নাদিমের রাফার নাম মনে নেই। বিষয়টা রাফার কান পর্যন্ত যেতেই সে নীরবে অশ্রু ঝরালো। রাফা নত মস্তিষ্কে নিজের কান্না আটকাতে চাইলে মায়া রাফাকে কটাক্ষ করে বলল, তুই যারে স্বামী মানিস সে তো তোর নামই জানে না, এই লোককে ভালোবেসে তুই আমার সাথে বেঈমান। মায়ের কথা শেষ হওয়ার আগেই মাঝে ফোড়ন কাটল নাদিম। খানিকটা উত্তেজিত গলায় শুধালো, স্বামী? কিসের স্বামী? কার কথা বলছো তুমি মায়া? মায়া রাফাকে দেখিয়ে নাদিমকে বলল, আমার জায়গায় ও আপনাকে কবুল বলেছিল সেই দিন। প্রশ্ন যদি করতেই হয় তাহলে ওকে করুন। ওর নাম রাফা, আমার বান্ধবী। আপনার বিয়েতে কবুল বলা নারী রাফা। মায়ের কথায় বেশ চমকালো নাদিম। অবিশ্বাস্য চোখে তাকালো নত মস্তিষ্কের রাফার দিকে। চট্টগ্রামে মায়ের সঙ্গে দেখা করতে এসে যে নাদিম এমন সত্যের মুখোমুখি হবে সেটা জানা ছিল না ওর। মায়ের সঙ্গে নাদিমের দেখা করার পেছনে রাফার হাত ছিল। রাফার সাথে বিগত কয়েকদিন ধরে ফোনে কথা হচ্ছিল মায়াকে ঘিরে। নাদিম চাচ্ছিল মায়ের সাথে দেখা করতে, কিন্তু রিদখানের জন্য সরাসরি মায়ের সাথে দেখা করার সুযোগ পাচ্ছিল না বলেই রাফার সাথে যোগাযোগ করেছিল নাদিম। তবে এখানে নাদিম রাফাকে খুঁজে বের করেনি, বরং রাফা মায়া আর নাদিমের বিয়ের পর থেকে নাদিমের খোঁজ নিত প্রায়। এমনকি নাদিমকে রিদখান মারার পর প্রায় 20 দিন সে হাসপাতালে ছিল। নাদিমের হাসপাতালে থাকাকালীন সময়ে রাফা গিয়েছিল নাদিমকে দেখতে হাসপাতালে। সেদিনের পর থেকে রাফা প্রায় নাদিমকে কল বা মেসেজ দিয়ে খোঁজ খবর নিত। তবে নাদিমের জানা ছিল না রাফা নাদিমকে পছন্দ করে বা মায়ের জায়গায় কবুল বলা মেয়েটি রাফা ছিল। নাদিম খানিকটা অস্থির উত্তেজিত হলো মায়ের কথায়। অধৈর্যের ন্যায় মায়াকে শুধিয়ে উত্তেজনায় বলল, একজনের বিয়েতে অন্যজন কবুল বললেই বিয়ে হয় না মায়া, এটা পাপ। 3 শব্দে কবুল বললেই বিয়ে হয়ে যায় না। তাছাড়া বিয়ের খুতবা আমার আর তোমার নামে ছিল মায়া। এখানে তৃতীয় ব্যক্তি কবুল বললেও সেই বিয়ে গ্রহণযোগ্য হবে না। এই বিয়ের সম্মতি না ধর্মে আছে আর না আইনে। বিয়ে শুধু কবুল বলা নয়, এখানে আশেপাশে আরও অনেক কিছুই থাকে যার কিছুতেই রাফার নাম উল্লেখ ছিল না। তাছাড়া কবুল যদি রাফা বলে থাকে তাহলে বিয়ের রেজিস্ট্রি পেপারে কে সাইন করেছিল মায়া? রেজিস্ট্রি পেপার তো তোমার আমার ছিল। আমি এত কিছু জানি না। আমি শুধু জানি আমি সেদিন কবুলও বলিনি, রেজিস্ট্রি পেপারে সাইনও করিনি। তুমি না জানলে তো হবে না মায়া। আমার জীবন এলোমেলো করে দিয়ে এখন তুমি সবকিছু থেকে সহজে ছাড় পেয়ে যাবে, তা তো হবে না। তোমার অসুস্থতার দোহাই দেওয়াই আমি বিয়ে করতে বসেছিলাম সেই দিন। আমার কাছে তুমি আর তোমার সুস্থতা কাম্য ছিল প্রথমে, কিন্তু তুমি এখন আমাকে নিঃশেষ করে স্বার্থপরের মতো পালিয়ে যাবে, সেটা তো আমি হতে দেব না। নাদিমের কথায় মায়ার রাগ বাড়ল। জেদি গলায় বলল, আপনার যা করার করুন, আমি গেলাম। নাদিম মায়াকে থামিয়ে বলল, মায়া প্লিজ বাড়াবাড়ি করো না, আমি তোমাকে যেতে দেব না। সব কিছুর ঊর্ধ্বে আমি শুধু তোমাকেই চাই মায়া, রাফাকে নয়। নাদিমের পরপর কথায় গা জ্বলে উঠল মায়ার। রাগে ক্ষোভে মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল চলে যাওয়ার জন্য। নাদিমের সম্মুখে থাকলে পরিস্থিতি বিগড়ে যাবে। তাছাড়া মায়া রিদকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছে, সেজন্য মায়া ঝামেলা না বাড়িয়ে চুপচাপ রেস্টুরেন্ট থেকে বের হতে চাইল। কারণ নাদিম এই মুহূর্তে যে কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই। সে এক প্রকার জেদ ধরে বসে আছে মায়াকে চাই বলে। তাই এই মুহূর্তে কেউ নাদিমকে বোঝাতে চাইলেও সে বুঝবে না, কারণ এই মুহূর্তে নাদিম সত্যটা মানতে চাচ্ছে না। হয়তো একদিন ঠিকই মেনে নেবে সত্যটা। মায়া রাফার হাত চেপে নাদিমকে এড়িয়ে বের হতে চাইলে মায়ের পথ পুনরায় আটকে দাঁড়ালো নাদিম। মায়াকে বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছ? মায়া শক্ত গলায় বলল, পথ ছাড়ুন ভাইয়া, আমার তোমার সাথে কথা শেষ হয়নি মায়া, আমার আপনার সাথে কোনো কথা নেই। নাদিম মায়াকে অনুনয় করে বলল, মায়া প্লিজ আমার কথা শোনো, একটু বসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। নাদিমের অনুনয়ে মায়া রাফার দিকে এক পলক তাকিয়ে বিরক্তির গলায় বলল, আপনি পথ ছাড়বেন ভাইয়া? আমার আপনাকে অসহ্য লাগছে। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। আমার পথ ছাড়ুন প্লিজ, যেতে দিন আমাদের।
নাদিমের কণ্ঠে অনুনয় পরিবর্তিত হয়ে জেদি সুরে বলল, তুমি কবুল না বললেও এই বিয়েটা হবে মায়া। ইসলাম মেয়েদের নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নেয়। নাদিমের মন গড়া কথায় মায়ের রাগে কটমট করল। রাফার অশ্রুসিক্ত অপরাধী মুখটার দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টিতে মায়া তাকিয়ে কিছু বলবে তার আগেই বিকট শব্দে ছিটকে দূরে সরে গেল মায়া আর রাফা। কারণ ততক্ষণে হৃদ দক্ষ হাতে নাদিমের ঘাড় চেপে ধরাম শব্দে টেবিলের ওপর বাড়ি মারতেই আর্তনাদের চিৎকার করল নাদিম, ফ্লোরে লুটিয়ে পড়ে। নাদিমের কপাল ফেটে রক্ত ঝরতেই আহাজারি চিৎকার করে উঠল রাফা। হৃদ রাগে রিরি করে গর্জে উঠে বলল, হারামির বাচ্চা, কলিজা বড় হয়ে গেছে তোর নাকি? হৃদ খান বেঁচে থাকতে তার বউয়ের সাথে সংসার করার স্বপ্ন দেখিস? জানি মায়া নাই না, বারবার মরতে আমার বউয়ের পেছনে আসিস। হৃদ গর্জনে পাশ থেকে চেয়ার উঠালো নাদিমকে মারতে। ততক্ষণে রাফা চিৎকার করে লুটিয়ে বসল নাদিমের মাথাটা কোলে চেপে। রাফার চিৎকারে বিস্ময়ে স্তব্ধতায় জমে গেল আসিফ। রাফার নাদিমকে নিয়ে প্রতিটা আর্তনাদের চিৎকার যেন আসিফের বুক ব্যথার কারণ হলো। আসিফের জানাশোনা হিসেবে কোথায় যেন অমিল দেখা দিল। ভয়ার্ত মায়া দুই হাতে মুখ চেপে কম্পিত শরীরে দাঁড়িয়ে সিটিয়ে। হৃদ রাফাকে উপেক্ষা করে হাতের চেয়ারটা মাথার উপর উঠিয়ে ফ্লোরে ফেলতে ফেলতে গর্জনে চিৎকার করে বলল, হারামির বাচ্চারে মানা করছিলাম আমার বইয়ের পেছনে আসতে, তারপরও আসলো। আসিফ, আমার বন্দুক দে। হৃদের কথায় ভয়ার্ত মুখে তৎক্ষণাৎ চিৎকার করে উঠল রাফা। হৃদের কাছে আকুতি মিনতি করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ, নাদিমকে আর মারবেন না। উনি এমনিতেই অনেক অসুস্থ। মায়ের সাথে বিয়েটা সব ক্লিয়ার করতে এসেছিল। এখানে আমার ভুল হয়েছে, আমি মায়াকে ডেকেছিলাম। প্লিজ ভাইয়া, নাদিমকে আর আঘাত করবেন না। উনি সত্যিই অসুস্থ, প্লিজ ভাইয়া। রাফার হুহু শব্দে কান্নায় আসিফ পাথরের ন্যায় জমে দাঁড়ালো। তার মনে হলো সে খুব পছন্দের কিছু হারিয়ে ফেলেছে হয়তো। নাদিমকে ঘিরে রাফা আহাজারি চিৎকার করছে। রাফা রক্তাক্ত নাদিমকে শুধু পছন্দ নয়, তার থেকেও গভীর কিছু ফিল করে। ক্ষিপ্ত হৃদ রাফাকে উপেক্ষা করে নাদিমের কাছে পৌঁছাতে চাইলে মায়া দৌড়ে আসে। রাফার কিছু হোক মায়া চায় না। মায়ের খুব ভালোবাসার মানুষদের মধ্যে রাফা একজন। মায়ের হৃদকে আটকানোর আগে আসিফ হৃদকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে বলল, ভাই প্লিজ শান্ত হন, আশপাশে আমাদের লোক আছে। বড় স্যার এই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আছেন। আপনি নিচতলায় ঝামেলা করলে বড় স্যারের নাম খারাপ হতে পারে। বিষয়টা বোঝার চেষ্টা করুন, প্লিজ শান্ত হন, সামনে নির্বাচন। আসিফের কথায় হৃদ রাগে দাঁতে দাঁত পিষল। দুই হাত মুষ্টিবদ্ধ করে কটমট করে আসিফের থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড় আমারে। আসিফ ছেড়ে দিতেই হৃদ পাশের চেয়ারটায় লাথি মারতে মারতে বলল, শালার জিন্দেগি, বিয়ে কইরাও শান্তি নাই। সব হারামির বাচ্চারা মরার জন্য আমার বইয়ের পেছনে আসে। কথাটা বলতে বলতে হৃদ পাশে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তেড়ে গেল। শক্ত হাতে মায়ের গলা চেপে রাগে দাঁতে দাঁত পিষে বলল, মানা করছিলাম না বাড়ি থেকে বের হতে, তারপরেও কেন বের হলি? আমাকে মানুষ মনে হয় না তোর? নাকি স্বামীর থেকে নাগর বেশি প্রিয়? এই নাগরের জন্য বারবার আমার অবাধ্য হোস তুই। এত ভালোবাসা তোর নাগরের জন্য? তাহলে আমার সাথে আছিস কেন? যা, চলে যা আমার জীবন থেকে। তোর মতো নারীর প্রয়োজন নেই আমার। রোজ একটা করে কাহিনী আর ভালো লাগছে না। না থাকবে বউ আর না থাকবে অশান্তি। যা, বের হ আমার জীবন থেকে, বেয়াদব। কথাটা বলেই হৃদমায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। যে হিংস্রতার রেস্টুরেন্টে ঢুকেছিল ঠিক একই রাগের তোপে হনহনিয়ে বেরিয়ে গেল। মায়া বিষণ্ণতায় দাঁড়িয়ে। ঠিক তার মিনিট যেতে না যেতেই রেস্টুরেন্টের দোতলা থেকে দৌড়ে বেরিয়ে এলো রাদীপ। ভাঙচুর আর নাদিমের রক্তাক্ত অবস্থা দেখে হৃদের রাগের কারণটা বুঝল রাদীপ। রাদীপ মায়ের পাশাপাশি দাঁড়িয়ে সূক্ষ্ম নজরে সবকিছু অবলম্বন করে দীর্ঘ শ্বাস ফেলে আসিফকে বলল, আসিফ ভাই, আপনি ছেলেটিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আমি ভাবিকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আসিফ নিজের অসহনীয় ব্যথাগুলো বুকে চাপল। রাফার কোল হতে নাদিমকে ওঠাতে গিয়ে দুই হাত কাঁপল আসিফের। অস্থির রাফা আসিফকে দেখল না, বরং সে বেহুশ নাদিমের জন্য কাঁদতে ব্যস্ত। আসিফ লোক লাগিয়ে নাদিমকে নিয়ে বেরিয়ে যেতেই রাদীপ মায়াকে নিয়ে গাড়িতে বসল। উদ্দেশ্য, মায়াকে খানবাড়িতে নামিয়ে দিয়ে সে পুনরায় এই রেস্টুরেন্টে ফিরে আসবে। কারণ সকাল হতে আজকের বৈঠকের জন্য দৌড়াদৌড়ি করছিল। হৃদ শেষ রাতের দিকে চট্টগ্রামে ফিরেছিল। তারপর থেকে হৃদও এখানেই ছিল। মায়ের এখানে আসার খবরটি হৃদের ছেলেদের মধ্যে কেউ দিচ্ছিল তখন। আলোচনা ছেড়ে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে বেরিয়ে যেতে দেখে রাদীপ বুঝতে পেরেছিল হয়তো বড় কোনো ঝামেলা হয়েছে। কিন্তু রাদীপ নিজেও বুঝতে পারেনি মায়া নাদিম ছেলেটির সঙ্গে দেখা করতে খানবাড়ি থেকে দূরে এতটা পথ চলে আসবে। রাদীপ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নত মস্তিষ্কের মায়ের দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং করতে করতে বলল, এখানে কেন এসেছিলেন ভাবি? মায়া অপরাধীর ন্যায় বলল, আমি আমাদের বাসায় যেতে চেয়েছিলাম আরিফ ভাইয়ের সঙ্গে দেখা করতে।
মাঝে রাফা যে আমাকে এখানে নাদিম ভাইয়ের সঙ্গে দেখা করতে নিয়ে আসবে বুঝতে পারিনি। রাদীপ মায়ের কথায় বলল, হৃদ ভাই আপনাকে নিয়ে খুব সেন্সিটিভ ভাবি। আপনাকে ঘিরে হৃদ ভাইয়ের পাগলামি আমরা সবাই দেখেছি। সেজন্য বলবো, প্লিজ আপনি কোথাও যাওয়ার আগে অন্তত হৃদ ভাইকে একটা নক করে যাবেন, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, আচ্ছা। রাদীপ পুনরায় ড্রাইভিংয়ে মনোযোগী হলো। তখনই রাদীপের ফোনে কল আসলো সুফিয়া খানের। রাদীপ ড্রাইভিং অবস্থায় সুফিয়া খানের কল রিসিভ করল না, বরং কলটি কেটে দিয়ে ছোট মেসেজ পাঠালো যে সে ড্রাইভিং করছে, ফ্রি হয়ে কল দেবে। রাদীপের মেসেজ পেয়ে সুফিয়া খান আর কল না করায় মায়া সেদিকেই তাকিয়ে রইল। হৃদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে রাদীপের উদ্দেশ্যে বলল, ভাইয়া একটা প্রশ্ন করি আপনাকে। জি অবশ্যই ভাবি। মায়া খানিকটা সময় নিয়ে আমতা আমতা করে বলল, আমি আম্মুকে খানবাড়িতে ফিরাতে চাচ্ছিলাম। মায়ের কথাটা বেশ স্বাভাবিকভাবে নিয়ে রাদীপ বলল, সমস্যা নেই ভাবি, আপনি আনতে পারেন, এতে কেউ কিছু বলবে না আপনাকে, বরং সবাই খুশি হবে আম্মু আসলে। দরকার হলে আমি গাড়ি পাঠাবো আপনাদের বাড়িতে, আন্টিকে নিয়ে আসবে ড্রাইভার। রাদীপের কথায় মায়া তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে রাদীপকে শুধিয়ে বলল, আমি আমার আম্মুর কথা বলিনি ভাইয়া, আপনার আম্মুর কথা বলছিলাম। আপনারা সবাই এখানে একত্রে আছেন, অথচ আম্মু একা ঢাকায় থাকে, আম্মুর সাথে কেউ নেই থাকার মতো। সেজন্যই ভাবছিলাম আম্মুকে আমাদের সাথে খানবাড়িতে নিয়ে আসতে। তাছাড়া আব্বু তো একা থাকে, দুজনকে একত্রে করলে। মায়া কথাগুলো বলতে বলতে থেমে যায় সংকোচে। রাদীপ মায়ের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না, বরং রাদীপ বেশ ভাবলিহীনভাবে বলল, আমার আব্বু আম্মু এক হবে না ভাবি। আব্বুর কথা বলতে পারছি না, তবে আম্মু বেশ জেদি মানুষ, হৃদ ভাইয়ের মতো, কখনো কারো কথা শুনে নিজেদের ডিসিশন চেঞ্জ করে না। আমি ছোটবেলায় অনেক চেয়েছিলাম আব্বু আম্মুকে একত্রিত করতে, কিন্তু দুজনের কেউ রাজি হয়নি। এজন্য প্রথম প্রথম অনেক কান্নাকাটি করতাম, কিন্তু বড় হতে হতে সবকিছু মানিয়ে নিয়েছি। আপনি হয়তো আমার মতো একদিন সবকিছু মানিয়ে নেবেন, একটু ধৈর্য ধরুন। রাদীপের কথায় মায়ার বেশ খারাপ লাগলো, তবে কোথায় জানি একটা ভরসা পেল রাদীপের কথায়। মায়া বেশ স্বতঃস্ফূর্ততাই বলল, তখন আপনি একা ছিলেন ভাইয়া, আজ আমি আপনার সাথে আছি। প্লিজ ভাইয়া চলুন না, শেষ একটা চেষ্টা করি আব্বু আম্মুকে একত্র করার। প্লিজ ভাইয়া, না করবেন না, কারণ আমি আম্মুকে খুব কাছ থেকে দেখেছি। ওনার শক্ত খোলসের ভেতরে একটা নরম মন আছে। এতকাল আপনারা সবাই আম্মুকে বলেছেন আব্বুর সাথে একত্রে থাকতে, কিন্তু আব্বু কখনোই আম্মুকে এটা বলেনি ওনার কাছে ফিরে আসতে। এজন্যই হয়তো আম্মুর ফেরা হয়নি, তবে আমার বিশ্বাস আব্বু বললে নিশ্চয়ই আম্মু ফিরে আসবে খানবাড়িতে। আমরা কি পারবো না ভাইয়া শেষ একবার চেষ্টা করতে? আমরা কি পারি না ভাইয়া শেষ একটাবার আব্বুকে দিয়ে আম্মুকে খানবাড়িতে ফেরাতে? মায়ের কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো রাদীপের। বেশ খানিকটা সময় নিয়ে ভাবলো মায়ের কথাগুলো। রাদীপের মনে যেন হঠাৎই মায়ের কথায় আসার আলো খুঁজে পেল। মায়ের কথাটা আসলেই সত্যি। সুফিয়া খানকে এতকাল পরিবারের মানুষ বলেছিল খানবাড়িতে ফিরতে, কিন্তু কখনোই নিহাল খান বলেনি বা আনতে যায়নি সুফিয়া খানকে। সেজন্যই হয়তো সুফিয়া খানের রাগ দীর্ঘ 15 বছরেও কাটেনি। রাদীপ চট করে মায়ের কথায় সম্মতি দিয়ে বেশ উৎফুল্লতা দেখিয়ে সঙ্গে সঙ্গে বলল, চলুন ভাবি, শেষ একটা চেষ্টা না হয় করেই ফেলি। তবে আব্বুকে কিভাবে রাজি করাবেন এইসবের জন্য? মায়া রাদীপের কথায় খানিকটা চিন্তিত স্বরে বলল, আপাতত জানি না ভাইয়া, তবে রাতের ভেতর কোনো একটা প্ল্যান করে ফেলবো ইনশাল্লাহ। মায়ের কথায় রাদীপও তৎক্ষণাৎ বলে উঠল, ইনশাল্লাহ। খানবাড়িতে উল্লাসের আয়োজন চলছে মায়ের প্রেগনেন্সিকে ঘিরে। মা প্রেগনেন্ট এই বিষয়টা সকলের মুখে মুখে ছড়িয়ে আছে খানবাড়িতে। হেনা খান আর আরাব খানের খুশি দেখার মতো ছিল। হেনা খান তো খবরটা পেয়েই তিনি পুরো খানবাড়ির আত্মীয়দের মাঝে সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। আরাব খান তো আরও এক ধাপ এগিয়ে, তিনি ইতিমধ্যেই চট্টগ্রামের সকল মিষ্টির দোকান খালি করে সকলের মাঝে মিষ্টিও বিতরণ করে ফেলেছেন। নিহাল খানের দলের লোকদের মাঝেও সেই মিষ্টির বিতরণ করা শেষ। মিষ্টির ভাগ অবশ্য হৃদও পেয়েছে। ডায়াবেটিক্সের সমস্যা হওয়ার পরও তাকে নিহাল খান খুশিতে 2 বার মিষ্টি খাওয়ালেন। একের পর এক লোকজন এসে হৃদকে সাধুবাদ জানাচ্ছে বাবা হওয়ার, অথচ হৃদ তাতে হু হ্যাঁ কিছুই বলেনি। মূলত হৃদ কোনো প্রতিক্রিয়া দেখালো না এই বিষয়ে। বউ না ছুঁয়েও যদি সে বাবা হতে পারে, তাহলে তো সত্যিই বাবা হতে চলেছে। এমন অদৃশ্য সন্তানের খুশিতে একটা মিষ্টি নয়, বরং কয়েক প্যাকেট মিষ্টি খেলেও হৃদের ডায়াবেটিক্স বাড়বে না, আর না প্রেশার হাই হবে। এই তো দুপুরের দিকেই বউয়ের সাথে রাগারাগি করে হৃদ রাদীপকে দিয়ে মাকে বাড়িতে পাঠালো, আর সন্ধ্যা হতে না হতেই তার কাছে মিষ্টি আসে, সে বাবা হতে চলেছে। তার বউ কি প্যাঁচ লাগিয়েছে সেটা হৃদ জানে না, তবে হৃদ জানে যে বাবা হতে চলেছে, এটাই সত্যি। এমনিতেই সে একজন বদনাম পুরুষ, বউয়ের জন্য না হয় আর একটু বদনাম হলো। হৃদ কাজ শেষ করে ক্লান্তিতে ঘরে ফিরল রাত 1টার পর।
সঙ্গে রাদিফ আর নিহা খানও ছিল। মধ্যরাত হওয়ায় বাড়িতে তেমন কেউ জেগেছিল না হেনা খান ছাড়া। আরব খান অনেকটা রাত জেগে বসেছিল হৃদের আশায়, কিন্তু রাত শেষ হওয়ার আগেই তিনি ঘুমিয়ে পড়েন একটার পর। এতে হৃদ সেই যাত্রায় বেঁচে যায় আরব খানের হাত থেকে, নয়তো মায়াকে ঘিরে দু চারটা খোঁচানি তো করেই ফেলত আরব খান হৃদকে। হেনা খান, হৃদ, রাদিফ, নিহাল খান তিনজনকে একত্রে বাসায় ফিরতে দেখে দৌড়ে ফ্রিজ হতে হৃদের জন্য তোলা মিষ্টি নিয়ে আসে। একে একে সকলের মুখে মিষ্টি তুলে দিতেই হৃদ সেই মিষ্টি আর মুখে তুলল না, বরং হৃদ গম্ভীর মুখটা আরও গম্ভীর করে হনহনিয়ে চলে গেল নিজের রুমের দিকে। হৃদকে বেশ কয়েকবার পেছন থেকে ডাকলেন হেনা খান। হৃদ হেনা খানের ডাকে উত্তর না করে নিজের অন্ধকার ঘরে ঢুকে আলো জ্বালালো। বিছানায় এলোমেলো মায়াকে শুয়ে থাকতে দেখে হৃদের গম্ভীরতা আরও বাড়ল। একে তো মায়া হৃদকে না জানিয়ে বাসা থেকে বের হয়েছে, দ্বিতীয়ত নাদিমের সঙ্গে দেখা করেছে, যে ছেলেকে ঘিরে হৃদ মায়ের সম্পর্কে ফাটল ধরতে বসেছিল। তৃতীয়ত হৃদ রেগে আছে জানার পরেও মায়া কেন হৃদের অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ল, তাতে হৃদের ভেতরকার রাগ বাড়ল। বউ হিসেবে হৃদ চাই মায়ের হৃদের আশেপাশে থাকুক, হৃদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করুক বাকি বউদের মতো। অথচ মায়া তার কোনো কিছুই করছে না। হৃদ ব্যস্ততায় মায়াকে সময় দিতে না পারলেও মায়ের হৃদের অপেক্ষা করে বসে থাকে না, হৃদকে সময় দেয় না। রাগান্বিত হৃদ গম্ভীর থেকে আরও গম্ভীর হলো। গোসল সেরে কিছু না খেয়ে শুয়ে পড়ল, অথচ হৃদের রাতের মেডিসিন ছিল। সারাদিনের ব্যস্ততায় হৃদ মাথার টনটনে ব্যথা নিয়ে শুয়ে পড়লে তার খানিকটা সময় পরই মায়ের ঘুম ভাঙল হঠাৎই। আচ্ছা অন্ধকারে হৃদকে পিঠ মুড়িয়ে শুয়ে থাকতে দেখে মায়া উঠে বসল। হৃদের অপেক্ষা করতে করতে কখন জানি চোখ লেগে গিয়েছিল ঘুমে। হৃদকে পিঠ মুড়ে শুয়ে থাকতে দেখে মায়া এগিয়ে এলো হৃদের দিকে। হৃদের পিঠে হাত রেখে ডাকতে চাইলে হৃদের গায়ের গেঞ্জিটা স্যাঁতসেঁতে ভেজা পেল। হৃদ ভেজা জিনিস পরে থাকতে পারে না, অথচ আজ ভেজা শরীরে শুয়ে পড়েছে। হৃদের মাথার ভেজা চুলে হাত বুলিয়ে খুব ধীর গলায় ডাকলো হৃদকে, এই যে শুনছেন, ঘুমিয়ে গেছেন? এই যে। হৃদ উত্তর করল না, ঠাই সেভাবে জেদ করে শুয়ে থাকলো। মায়া পুনরায় একইভাবে ডাকলো হৃদকে, এই যে উঠুন, এই যে শুনছেন, উঠুন, ভেজা মাথায় কেন শুয়ে আছেন? আপনার না ভেজা মাথায় জ্বর আসে? উঠুন, মাথা মুছবেন। কথাটা বলতে বলতে হৃদকে অল্প ধাক্কা দিয়ে নড়াতে চাইল মায়া, কিন্তু হৃদ নড়ল না। মায়া বুঝতে পারল হৃদ সবেমাত্র গোসল করে শুয়েছে, তাই হৃদ এত অল্প সময়ে ঘুমিয়ে যায়নি। অন্ধকারে মায়া বিছানার পাশ হতে নিজের ওড়নাটা গায়ে জড়ালো। বিছানা হতে নামতে নামতে দীর্ঘ কালো চুলগুলো হাতে পেঁচিয়ে খোপা করতে করতে এগুলো সুইচ বোর্ডের দিকে। অন্ধকার রুমে আলো জ্বালিয়ে বিছানার দিকে পুনরায় এগিয়ে গেল। হৃদের সম্মুখে ফ্লোরে দাঁড়িয়ে দুই হাতে হৃদের বাহু টেনে হৃদকে বসাতেই হৃদ রাগে মেজাজ দেখিয়ে বলল, কি সমস্যা, টানাটানি করছো কেন, কি চাই? মায়া হৃদের রাগের পাত্তা না দিয়ে গায়ের ওড়নাটা চালালো হৃদের মাথায়। হৃদের ভেজা মাথা মুছতে মুছতে বলল, আপাতত আপনাকে চাই, আপনি হলেই চলবে, হবে না আমার? হৃদ মায়ের হাতসহ ওড়নাটা মাথা থেকে সরিয়ে দিতে দিতে বলল, না, সামনে থেকে সরো, ঘুমাবো আমি। মায়া পুনরায় একইভাবে হৃদের মাথায় নিজের ওড়নাটা চেপে মুছতে মুছতে বলল, সরা যাবে না, এতক্ষণ আপনি বাইরে ছিলেন, আমি কিছু বলেছি? এখন ঘরে এসেছেন মানে আমার কথা শুনতে হবে আপনার। হৃদ জেদি গলায় বলল, আমি কি বাধ্য তোমার কথা মানতে? মানব না আমি, যাও সামনে থেকে। মায়া পুনরায় হৃদের কথা উপেক্ষা করে বলল, রাতে কিছু খেয়েছেন নাকি এমনি শুয়ে পড়েছেন? নিশ্চুপ হৃদ মায়ের উত্তর করল না। হৃদের গম্ভীর নমনীয়তায় মায়া বুঝতে পারল হৃদ না খেয়ে শুয়ে পড়েছিল। মায়ের হৃদের মাথা মুছে কাবার্ড হতে হৃদের জন্য একটা টি শার্ট বের করে আনলো। হৃদের হাতে দিতে দিতে বলল, আপনার গায়ের ভেজা টি শার্টটি চেঞ্জ করে এটা পরুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলে মায়ের হৃদের হাতে টি শার্টটি তুলে দিতে দিতে হৃদ সেটি বিছানায় ফেলে দিল। মায়া চলে যেতে গিয়েও হৃদের কাণ্ডে ফিরে এলো। হৃদের কোমরের দুই পাশে কাপড় পেঁচে মায়া টেনে খুলল হৃদের মাথা দিয়ে। মায়ের আনা হৃদের জন্য টি শার্টের ভাঁজ খুলে হৃদকে পরাতে গিয়ে মায়ের দৃষ্টি থেমে যায় হৃদের প্রশস্ত বাহুর দিকে তাকিয়ে। হৃদ সত্যি আগের থেকে অনেকটাই প্রশস্ত হয়েছে। শরীর ফিকড়ে বেরিয়ে আসতে চাইছে হৃদের বাহুর মাংসপেশিগুলো। মায়ের ঘোর লাগা দৃষ্টি হৃদের প্রশস্ত শরীরে আটকে যেতেই মায়ের মনে হলো হৃদ আগের থেকে আরও সুদর্শন হয়েছে খানিকটা মোটা হওয়ায়। মায়া ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে হৃদকে টি শার্ট পরালো। মায়ের কর্মকাণ্ডে হৃদের সাথেও মায়ের বেশ কয়েকবার চোখাচোখি হলো। মায়া চুরি করে ধরা পড়ার ন্যায় তৎক্ষণাৎ পালিয়ে গেল রুম হতে হৃদের জন্য খাবার আনার বাহানা বানিয়ে। মিনিট 10 মাথায় ফিরে এলো হৃদের জন্য ট্রেতে খাবার সাজিয়ে। হৃদের সম্মুখে খাবার ট্রে রেখে মায়া আবদার করে বলল, আমি আপনাকে খাইয়ে দিই। মায়ের কথা শুনে হৃদ মুখ হা করল, যেন হৃদ এই অপেক্ষাতেই বসেছিল। হৃদকে হা করতে দেখে মায়া তৎক্ষণাৎ ট্রে থেকে খাবার প্লেটে উঠালো। হৃদের বংশগত ডায়াবেটিক্সের সমস্যা থাকায় তাকে প্রায় রুটি খেতে দেখা যায়।
তাই মায়া হৃদকে এক টুকরো রুটি ছিঁড়ে সিদ্ধ সবজির সঙ্গে হৃদের মুখে দিতেই হৃদ সেটি মুখে নিয়ে চিবোতে লাগলো। মায়া বেশ সময় নিয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে হৃদকে খাওয়ালো। খাওয়া শেষে হৃদের মেডিসিনের বক্সটাও হৃদের হাতে তুলে দিতেই হৃদ সেখান থেকে নিজের রেগুলার মেডিসিনের প্যাকেট হতে ছাড়িয়ে হাতে নিল। মায়া হৃদের হাতে পানির গ্লাসটা এগিয়ে দিতেই হৃদ সম্পূর্ণ পানিটা পান করে মায়ের হাতে খালি গ্লাস তুলে দিতেই মায়া সেটি খাবার ট্রেতে পুনরায় রাখতে রাখতে বলল, দুপুরের জন্য সরি, আপনাকে না বলে ওইভাবে বের হওয়ার জন্য আবারও সরি। আমি আসলে একটু আমাদের বাসায় যেতে চেয়েছিলাম। রাফাকেও বলেছিলাম আমাদের বাসায় যেতে, কিন্তু রাফা আমাকে ওইভাবে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটা আমি ভাবিনি। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আর আপনাকে না বলে কোথাও যাব না, প্রমিস। হৃদ মায়ের কথার উত্তর করল না, বরং পাল্টা প্রশ্ন করে বলল, তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া খানিকটা ইতস্তত বোধ করে বলল, সবাই যেভাবে হয় সেভাবেই হয়েছি। সবার মতো কি এমন করেছি যে তুমি প্রেগনেন্ট হলে? হৃদের কথায় মায়া হঠাৎই লজ্জায় পড়ে গেল। হৃদের প্রখর দৃষ্টি এড়াতে পিঠ মোড়ে দাঁড়াতে দাঁড়াতে মিনমিন গলায় বলল, এমনি এমনি হয়েছি আর কি। হৃদ মায়ের বাহু টেনে নিজের দিকে ফিরাতে ফিরাতে বলল, এমনি এমনি কিভাবে হয় সেটা বোঝাও আমাকে। আমি তো আজ পর্যন্ত শুনলাম না কেউ এমনি এমনি বাবা হয়েছে। আমার কঠোর পরিশ্রম করার আগেই ফল পেয়ে গেলাম। এমন চমৎকার কিভাবে হলো সেটার ব্যাখ্যা দাও। হৃদের কথায় মায়া হাঁসফাঁস করল। কোনো কিছু উত্তর করতে না পেরে তটস্থ হয়ে আবার পিঠ মুড়ে দাঁড়ালো। হৃদ একইভাবে মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি দাঁড় করালো। সরাসরি মায়াকে প্রশ্ন করে বলল, কাহিনী কি? মিথ্যা ছড়াচ্ছ কেন? নত মস্তিষ্কের মায়া আরও নত হয়ে দাঁড়ালো। মিনমিন করে বলল, শুনলে আপনি আমাকে বকবেন। বকবো না। সত্যি বলুন। তোমার এত কাহিনী শুনেও হজম করতে পেরেছি, তাহলে বাকিটা শুনেও হজম করব। বকবো না, বলো। সত্যি তো? মায়া আর চোখে একবার হৃদের দিকে তাকালো। হৃদ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার মুহূর্তেই চোখ মিলল দুজনের। মায়া ফের দৃষ্টি নত করে মিনমিন করে বলল, আম্মুকে আপনাদের বাড়িতে ফেরানোর জন্য মিথ্যে বলেছি আমি প্রেগনেন্ট। মায়ের কথায় হৃদ তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ করল। সে চেনে তার মাকে। এইসব ফালতু কথাতে কখনোই তিনি বিশ্বাস করবেন না, বরং চট করেই বুঝে যাবেন কে ওনাকে মিথ্যে বলেছে আর কে ওনাকে সত্যি বলছে। তাছাড়া মায়া প্রেগনেন্ট হলে তিনি এই বাড়িতে কখনোই আসবেন না, বরং মায়াকে নিজের কাছে নিয়ে রাখবেন। হৃদের বোকা বউটার ঘিলুতে এই ছোট্ট কথাটি ঢুকলো না। অযথা অকারণে হৃদের নাম বদনাম করলো চারপাশে, হইচই করে সবাইকে মিষ্টিমুখ পর্যন্ত করালো। হৃদ বিরক্তি গলায় বলল, তুমি আর কাহিনী খুঁজে পেলে না? খুঁজে খুঁজে তোমাকে এই ফালতু মিথ্যেটাই রটাতে হলো। তোমার এইসব কথাই তোমার চতুর শাশুড়ি ফিরবে বলে মনে হয়? তুমি কতটুকু চেনো সুফিয়া খানকে? তোমার ধারণা আছে ওনার সম্পর্কে? খবর নিয়ে দেখো, তুমি যাকে মিথ্যে শোনাচ্ছ তার তোমার নারী ভুড়ি চেনা শেষ। তোমার এইসব মিথ্যে কখনোই কাজে দেবে না হৃদ। তাছাড়া তুমি কেন? কেউ আম্মুকে ফেরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আম্মুর নিজ থেকে খানবাড়িতে ফিরতে চায় ততক্ষণ। তাই এইসব কাহিনী করা বন্ধ করো। অযথা এসবে আমার নাম খারাপ হচ্ছে। হৃদের কথায় মায়ের মন খারাপ হলো, তারপরও আশা ছাড়ল না। জেদি গলায় হৃদকে বলল, আম্মু ফিরবে, আমি ফিরাবো ওনাকে। হৃদ আগের ন্যায় বিরক্তি প্রকাশ করে বলল, ওকে, যা খুশি তা করো গিয়ে, তবে আমাকে এসবে জড়াবে না। কোনো কিছু না করে বারবার বদনাম হতে ভালো লাগে না আর। হৃদের কথায় মায়া একই সুরে বলল, ওকে, আপনাকে টানবো না, তাহলে আপনি একটা বুদ্ধি দিন। হৃদ কাটকাট গলায় নাকচ করে বলল, আমি পারবো না, প্লিজ। নো। হৃদের না করাতে মায়া জেদি গলায় বলল, ঠিক আছে, আপনার বুদ্ধি দিতে হবে না, তবে আমিও বারবার আপনাকে টানবো। আমার যখন যা মনে হবে তাই করব, দেখবেন। মায়ের কথায় হৃদ ধমকে বলল, হৃদ? হৃদের ধমকে মায়াও তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, কি? ঝামেলা করবে না, ভালো লাগছে না এসব। হৃদের তপ্ত মেজাজে মায়া উননাই করে বলল, একটা বুদ্ধি দিন না প্লিজ, আমি সত্যি আম্মুকে এই বাড়িতে ফেরাতে চাই, প্লিজ হেল্প করুন। হৃদ কিছুক্ষণ চুপ থেকে মায়ের আকুতি ভরা মুখটার দিকে তাকালো। গম্ভীর মুখে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে নয়, তোমার শ্বশুরকে ধরে টান দাও, দেখবে তোমার শাশুড়ি এমনিতেই চলে আসবে। হৃদের কথায় মায়া চমকে ওঠার মতো করে তাড়াহুড়ো করে বলল, আম্মু তো আব্বুর ওপর রাগ করে আছেন, এখন আবার আব্বুর কথা বললে আম্মু আসবে। হৃদ মায়াকে কাছে টানতে টানতে বলল, যেখানে রাগ বেশি সেখানে ভালোবাসাও বেশি হয় জান। কান টানলে যেমন মাথা আসে, তেমনি শাশুড়িকে চাইলে শ্বশুরকে ধরে টান দাও, দেখবে কাজ হয়ে যাবে। হৃদের গম্ভীর কথার মানে বুঝতে মায়ের বেশ সময় লাগলো। চিন্তিত মায়া যখন হৃদের কথার হিসাব মিলাতে ব্যস্ত, তখন হৃদ মায়াকে নিজের কোলে বসাতে বসাতে দুই হাতে মায়ের পেট জড়িয়ে খোলা কাঁধে শব্দ করে চুমু খেতেই মায়া মৃদু কেঁপে উঠল।
কম্পিত হাতে হৃদকে বাধা দিয়ে বলল, আমি অসুস্থ। হৃদ পরপর মায়ের একই জায়গায় শব্দ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল, ওকে। হৃদ মায়াকে অস্বস্তিতে ডুবিয়ে 2 হাতের বাঁধন আরও শক্ত করল। মায়ের কাঁধ থেকে মুখ উঠিয়ে কানের লতিতে নাক চেপে হৃদ ফিসফিসিয়ে বলল, তুমি অসুস্থ, অথচ পুরো খানবাড়ি মিষ্টি খাচ্ছে আমি বাবা হচ্ছি বলে। বউ না ছুঁয়েও বাবা হওয়ার যে বিষয়টা, সেটা কাকে বোঝাই বউ? আমার কষ্ট কি কেউ বুঝবে জান? হৃদের কথায় মায়ের মনে অপরাধবোধ জাগ্রত হলো। শাশুড়িকে ফেরাতে গিয়ে মায়া নিজের স্বামীর মনে কষ্ট দিতে চায়নি। তাছাড়া ওদের বিয়ের অনেক দিন তো হলো, অনেক ঝড়ঝাপটাও গেল, দুজনের মনোমালিন্যতাও দূর হলো। এবার হয়তো ওদের দুজনের সামনে চিন্তাভাবনা করা উচিত। এত কিছু চিন্তাভাবনা না করেই মায়া ভেতরকার অপরাধবোধে মিনমিন করে বলল, সরি, আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি কিছুতেই। আমি সুস্থ হলে আপনাকে জানাবো। হৃদের মনে হলো সে মায়ের কথা ভুল শুনেছে। তার বউ তাকে সুস্থ হলে জানাবে মানে? মায়া কি যাচ্ছে হৃদের কাছাকাছি আসতে? হৃদ মায়ের কথাটা শিওর হওয়ার জন্য পুনরায় প্রশ্ন করে বলল, কি জানাবা তুমি? সুস্থ হলে জানাবো। মায়ের কথায় হৃদ হঠাৎ শব্দ করে হেসে ফেলল। মায়াকে ছেড়ে হাসতে হাসতে বলল, আবার বলো, কি হলে জানাবা তুমি? হৃদের হাসিতে মায়া দ্বিধায় পড়ে গেল। মায়া কি এমন বলেছে হৃদকে? প্রথমে বিষয়টি বুঝতে না পেরে আবারও মিনমিন করে একই উত্তর দিয়ে বলল, সুস্থ হলে জানাবো আর কি। হৃদ যেন মায়ের কথায় মজা পেল। নিজের গম্ভীরতা ছেড়ে ঠোঁট প্রসারিত করে হেসে দুষ্টু স্বরে হৃদ বলল, তুমি সুস্থ হলে আমাকে জানিয়ে কি করবা জান? মায়া হৃদের কথার তালে মিনমিন করে বলল, তখন আপনার কষ্ট করতে হবে না। হৃদ মায়ের কথার ইঙ্গিত বুঝেও না বুঝার মতো করে মজা নিল। কৌতুক করে দুষ্টু স্বরে বলল, তুমি আমার কি কষ্ট দূর করবা সেটা আগে শুনি। ওই যে, মিনমিন করে মায়ের কথাগুলো বলতে বলতে অস্বস্তিতে থেমে যায়। হৃদ একইভাবে বলল, ওই যে কি? কোন বিষয়ে কষ্ট করছি আমি বলো না? ওই আর কি। ওই আর কি? মানে আপনি বললেন না তখন ওইটা? মানে কি বলেছি আমি? কি কষ্ট হচ্ছে আমার? হৃদের পেঁচানো কথায় মা আমতা আমতা করে বলল, মানে কি জান? হৃদের পরপর দুষ্টুমিতে মায়ের বোধগম্য হলো হৃদ এতক্ষণ কোন বিষয়ে মায়াকে পেঁচাচ্ছিল। কথার মারপ্যাচ বুঝতে পেরে মায়ের লজ্জায় আড়ষ্ট হলো। ছি, এইসব বিষয়ে কেউ কথা বলে? মায়ের হৃদের সম্মুখ থেকে চলে যেতে চেয়ে বলল, কিছু না, সরুন। মায়ের হৃদের সম্মুখ থেকে পালাতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে পুনরায় একইভাবে মায়াকে নিজের উরুতে বসাতে বসাতে হৃদ আগের ন্যায় মায়াকে জড়িয়ে ধরতে ধরতে বলল, তুমি আমার কি কষ্ট দূর করবে সেটার ব্যাখ্যা না দিলে আমি তোমাকে যেতে দেব না বউ। আগে ব্যাখ্যা দেবে, তারপর যাবে। তাছাড়া আমি কিন্তু জানি আমার বউ পেকে গেছে। পাকা বউয়ের একটু অ্যাডভান্টেজ তো নেওয়াই যায়, তাই না? হৃদের কথায় মায়া লজ্জায় তৎক্ষণাৎ 2 হাতে মুখ ঢাকতে ঢাকতে বলল, আমি কিছু জানি না। হৃদ দুষ্টু হেসে মায়ের 2 হাত টেনে মুখ থেকে সরাতে সরাতে বলল, আপনি সব জানেন ম্যাডাম, জেনে বুঝে আমাকে পাগল বানাচ্ছেন। মায়া একইভাবে পুনরায় 2 হাতে নিজের মুখ ঢাকতে ঢাকতে বলল, লজ্জা লাগছে আমার। হৃদ মায়ের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠে একইভাবে আবারও মায়ের হাত টেনে দুষ্টু স্বরে মায়াকে কপি করে বলল, উফ, কেন লজ্জা লাগছে আপনার? মায়া লজ্জা থেকে বাঁচতে তৎক্ষণাৎ 2 হাতে হৃদকে জড়িয়ে ধরতে ধরতে বলল, জানতো। হৃদের কথাই সত্যি হলো। সত্যি সুফিয়া খান মায়ের প্রেগনেন্সির বিষয়টা বিশ্বাস করেনি, করার কথাও না ওনার। মায়া সুফিয়া খানের কাছে ছিল বিগত 2 মাস। হৃদের সঙ্গে চট্টগ্রাম এসেছে সবেমাত্র 1 সপ্তাহ হলো। সুফিয়া খানের হিসেব মতে মায়া 1 সপ্তাহে প্রেগনেন্ট হতে পারে না, হওয়ার কথাও না। তাই রাদিফ যখন ফোন করে সুফিয়া খানকে মায়ের প্রেগনেন্সির কথা জানায়, তখন রাদিফের কথাটি কানেই তোলেননি তিনি। বরং মায়ের পেট খারাপের সমস্যা বা অন্য কোনো কারণ হতে পারে বলে রাদিফকে সাজেস্ট করলো মায়াকে ভালো ডাক্তার দেখাতে। এতে করে রাদিফ ও মায়া দুজনই হতাশ। এত ছলাকলা কষে তাদের প্ল্যান সাকসেস না হওয়ায় আবারও ভাবতে বসলো নতুন প্ল্যানের সন্ধানে। নিহাল খানের নির্বাচনের কাজে রাদিফ ব্যস্ত থাকায় তার নতুন করে প্ল্যান বানাতে আরও খানিকটা সময় প্রয়োজন। কিন্তু অধৈর্যের মায়ের যেন ধৈর্যে কুলালো না। ড্রয়িং রুমে বসে মাথা খাটালো কিভাবে কি করা যায়, কিভাবে সুফিয়া খানকে খানবাড়িতে ফেরানো যায়। সেই চিন্তায় বিভোর মায়ের হঠাৎই ধ্যান ভাঙল নিহাল খানের উপস্থিতিতে। অসময়ে নিহাল খানের উপস্থিতিতে মায়া তৎক্ষণাৎ নিজের মাথার কাপড়টা টানল। দ্রুততায় উঠে দাঁড়াতে চাইলে নিহাল খান নরম গলায় মায়াকে বাধা দিয়ে বলল, আপনাকে উঠতে হবে না আম্মু, আপনি বসুন, রেস্ট নিন, আপনার এই সময় রেস্ট প্রয়োজন। মায়া বুঝল নিহাল খান মায়াকে ওর মিথ্যে প্রেগনেন্সির ব্যাপার নিয়ে চলাফেরায় সতর্ক করছে। মায়ের মনে হঠাৎ তীব্র অপরাধবোধ জাগ্রত হলো। কাল রাদিফের কথা শুনে মায়া ওইভাবে সবাইকে মিথ্যে প্রেগনেন্সির কথাটা বলা ঠিক হয়নি।
একটা বাচ্চা একটা পরিবারের ইমোশন হয়। মায়ের এইভাবে সবার ইমোশন নিয়ে মিথ্যা বলাটা ঠিক হয়নি। মায়ের তীব্র অপরাধবোধের মাঝেই নিহাল খান মায়ের পাশে বসতে বসতে মায়ের মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল, আজ অনেকটা বছর পর খানবাড়িতে সুসংবাদ পেলাম আম্মু, যেটা শুনে খুব মানসিক শান্তি পেলাম। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক। নিহাল খানের কথায় মায়ের অপরাধবোধ তীব্র থেকে তীব্রতর হলো। নিহাল খানকে মিথ্যা প্রেগনেন্সির কথাটা জানাতে চেয়ে মায়া ভয়ে ভয়ে গলায় বলতে চাইল, আপনাকে একটা কথা বলি আব্বু। একটা না 10টা বলুন আম্মু, আমার সমস্যা নেই, আমি ধৈর্য নিয়ে শুনব। নিহাল খানের কথায় মায়া হাঁসফাঁস করল। তীব্র অপরাধবোধে জড়তায় আমতা আমতা করে বলল, আসলে আমি আম্মুকে এই বাড়িতে ফিরাতে। মায়া অল্প কথাতেই থেমে যায়। মায়া থামে না, থামতে হয় নিহাল খানের কথার মাঝে। তিনি মায়াকে শেষ করতে না দিয়েই নিজে বললেন, আপনার জেদি শাশুড়ি যদি ফিরতে চায় তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। নিহাল খানের কথায় মায়া চুপ করে যায়। মায়ের আর আগ বাড়িয়ে সত্যিটা বলা হলো না, কারণ নিহাল খান ইতিমধ্যেই মনে করেছে মায়া সুফিয়া খানকে খানবাড়িতে ফিরাতে চেয়ে ওনার কাছে অনুমতি চাইছেন। অথচ এটা সত্যি নয়। মায়া নিহাল খানের কাছ থেকে অনুমতি নয়, বরং মায়া ওর শ্বশুরকে সত্যিটা জানাতে চেয়েছিল যে সুফিয়া বেগমের জন্য নিজের প্রেগনেন্সির কথাটা মিথ্যে বলেছিল সবাইকে, যাতে করে সুসংবাদ পেয়ে সুফিয়া খান খানবাড়িতে ফিরে আসেন। কিন্তু তার কিছুই হলো না। তবে মায়ের এত কিছুর মাঝে একটা জিনিস ভালো হলো যে ওর শ্বশুরের মনোভাব বুঝে ফেলল। নিহাল খান যে নিজের স্ত্রীকে খানবাড়িতে ফিরাতে চান, বেশ আগ্রহী সেটা বুঝতে পারল। তাই মায়া নিজের মিথ্যাটা বহাল রেখে সাহস দেখিয়ে নিহাল খানের কাছে প্রশ্ন করার অনুমতি চেয়ে বলল, একটা কথা বলি আব্বু, যদি বেয়াদবি না নেন। মায়ের কথায় নিহাল খান স্বাভাবিকের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মায়া বেশ সাহস দেখিয়ে নিহাল খানকে বলল, আপনি আম্মুকে কেন খানবাড়িতে ফিরাচ্ছেন না আব্বু? মায়ের কথায় খানিকটা সময় চুপ করে বসলেন নিহাল খান। হুট করে নিজের গাম্ভীর্যতা ছেড়ে মায়ের সাথে সহজ হতে পারলেন না। তবে মায়ের কথার উত্তর দিতেই নিহাল খান স্বাভাবিক গলায় বলল, আপনার আম্মু আমার কাছে ফিরতে চায় না তাই। মিথ্যে কথা, আম্মু ফিরতে চায়। আপনি কখনো আম্মুকে নিজের কাছে রাখতে চাননি, সেজন্য আম্মু কখনো ফিরে আসেনি। আপনি ডাকলে অবশ্যই ফিরতেন আম্মু। মায়ের মতো নিহাল খানও হুট করে অস্থির উত্তেজিত হয়ে উত্তর করতে পারল না। তিনি মায়ের বয়সী নন, থাকলে অবশ্যই মায়ের মতো ছটফটিয়ে নিজের ভেতরকার কথাগুলো প্রকাশ করতেন। তিনি একজন মধ্যবয়স্ক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তাই ওনার কথা বলতে হবে ভেবেচিন্তে, জায়গা বুঝে। সব জায়গায় সব কথা যেমন বলা যায় না, তেমনি সব আবেগ সবসময় সবার সামনে প্রকাশ করা যায় না। তাই নিহাল খান চেয়েও মায়ের সম্মুখে কোনো কিছু প্রকাশ করতে পারল না, বরং ভেতরকার কথা চেপে গিয়ে ভারী নিঃশ্বাস ফেলে মায়ের কথার উত্তরে বলল, বাড়ির সবাই যেখানে আপনার শাশুড়িকে ডেকেছে সেখানে আমার কি আলাদাভাবে ডাকতে হবে? নিহাল খানের কথায় মায়া যেন ভুলে বসল ওর সম্মানিত শ্বশুরের সঙ্গে কথা বলছে সে। মায়া অস্থির ভঙ্গিতে বলল, বাড়ির সবাই আর আপনি কি এক আব্বু? আম্মুর রাগ অভিমান আপনার সাথে থাকলে বাড়ির সবাই কেন আম্মুর অভিমান ভাঙাতে যাবে? যেখানে আপনার সামান্য কথায় আম্মু ফিরে আসবে, সেখানে আপনি বছরের পর বছর আম্মুকে দূরে রেখেছেন কেন? আপনি চাইলে বিষয়টা অল্পতেই শেষ হতে পারত। আম্মু মানুষটা রাগী জেদি হতে পারে, কিন্তু আম্মু নিজের পরিবারের প্রতি খুবই সেন্সিটিভ, সেটা আমার থেকে আপনিই ভালো জানেন। দূরে থেকেও আম্মু আপনার এই পরিবারের প্রতি কতটা খেয়াল রাখেন, আপনার উচিত ছিল আরও আগে আম্মুর রাগ ভাঙানো। আপনি আম্মুকে অনেক বছর কষ্ট দিয়েছেন আব্বু। মায়ের অভিমানের কথায় নিহাল খান কেমন পাথরের ন্যায় শক্ত হয়ে বসলেন। অনেক কথা জমে আছে ওনার, কিন্তু সব কথা সবার সাথে বলা যায় না। তাছাড়া মায়া ওনার ছেলের বউ, মানে ওনার মেয়ের বয়সী। বাবা হয়ে মেয়ের সাথে সব কথা বলা যায় না। নিহাল খান মায়াকে নিজের মনের খবরটা জানাতে পারলেন না। তবে উনিও চান ওনার স্ত্রী দীর্ঘদিনের মনোমালিন্যতা ভুলে ওনার কাছে ফিরে আসুক। তিনি মায়াকে এই কয়েকদিনে বেশ লক্ষ্য করেছেন। ওনার স্ত্রী এই মেয়ের বেশ খেয়াল রাখে। মায়াও শাশুড়ির হয়ে কথা বলে সব সময়। এই যে আজ শ্বশুরের দিকে পর্যন্ত আঙুল তুলছে শাশুড়ির পক্ষ হয়ে। মূলত এই জন্যই নিহাল খান বিগত দিন ধরে সুযোগের সন্ধানে ছিল কিভাবে মায়ের সঙ্গে সুফিয়া খানের ব্যাপারে কথা বলা যায় সেইটা নিয়ে। মায়া ওনার ছেলের বউ হওয়ায় তিনি নিজে ব্যক্তিত্বের বাইরে গিয়ে মায়ের সাথে সহজ হয়ে কথা বলতে পারছিলেন না সংকোচে। তবে আজ সব জড়তা মায়া কাটিয়ে নিল। তাই নিহাল খান মুক্ত মনে মায়াকে বলবেন ওনাকে অন্তত একটা সুযোগ দেওয়া হোক ওনার নিজের দিকটা সুফিয়া খানের সম্মুখে প্রকাশ করার। নিহাল খান অনেকটা সময় নিয়ে নীরব থেকে ধীর গলায় মায়ের কথার উত্তরে বলল, আমাকে একটা সুযোগ দিলে অবশ্যই আপনার শাশুড়ির মান অভিমান ভাঙানোর চেষ্টা করব আম্মু। নিহাল খানের সরাসরি কথায় মায়া যেন চমকে উঠল। না চাইতেও আশার আলো দেখতে পেল দু চোখে। খুশিতে মায়া উৎফুল্ল হয়ে বলল, সত্যি? মায়ার খুশিতে নিহাল খান সম্মতি দিয়ে বলল, জি। তাহলে আমি যা বলবো করবেন আব্বু? ইনশাল্লাহ। নিহাল খানের কথায় বেশ আশ্বস্ত হলো মায়া।
সেদিনের মতো রাদিফের সঙ্গে আবারও চুক্তি করলো কিভাবে কি করবে বাকিটা। অনুসন্ধানে মায়ের হঠাৎই হৃদের কথা মনে হলো। শ্বশুরকে ধরে টান দিলে শাশুড়ি অবশ্যই ফিরে আসবে চট্টগ্রামের মাটিতে। মায়ের হৃদের কথা অনুযায়ী কাজ করলো। যেহেতু হৃদ আর সুফিয়া খান একই চরিত্রের মানুষ, তাহলে তাদের কর্মকাণ্ডগুলোও সেম হবে। হৃদ যেমন মায়ের বিপদে দিশেহারা হয়ে যায়, একইভাবে সুফিয়া খানও নিশ্চয়ই নিজের স্বামীর বিপদে দিশেহারা হবে। অন্তত এই বিষয়টা একবার পরীক্ষা করে দেখা দরকার মায়ার। যদি বিষয়টা সত্য হয় তাহলে নিশ্চয়ই সুফিয়া খান এইবার নিজের রাগ ভুলে খানবাড়িতে পা রাখবে। মায়ের রাদিফকে নিয়ে নিহাল খানের মিথ্যে হার্ট অ্যাটাকের লম্বা চওড়া একটা জটিল রিপোর্ট বানালো। এর মাঝে একদিন নিহাল খান দলের নেতাকর্মীর সঙ্গে আলোচনার সভার মাঝে হুট করে জ্ঞান হারিয়ে পড়ে যেতেই চারপাশে হইচই পড়ে গেল মন্ত্রী নিহাল খান বেহুশ হয়ে যাওয়াতে। হৃদ সেখানেই ছিল। তৎক্ষণাৎ বাবাকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে যেতে দলের সকলেই ভিড় জমালো হাসপাতালে। রাদিফ নিহাল খানের সামান্য অসুস্থতাকে কাজে লাগিয়ে সুফিয়া খানের কাছে মিথ্যে রিপোর্ট পাঠালো হার্ট ব্লকের মতো জটিল বিষয়টা দেখিয়ে। দিশেহারা সুফিয়া খান হৃদকে শত কল করেও পেল না, কারণ হৃদের ফোনটা তখন রাদিফের হাতেই ছিল। মূলত রাদিফ ইচ্ছাকৃতভাবেই হৃদের ব্যস্ততায় ওর ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল, যাতে সুফিয়া খান হৃদকে কল করে না পায়। হৃদের সর্বদা সত্যি কথা বলার ব্যামো আছে, কোনো কিছুতেই মিথ্যে হৃদকে দিয়ে বলানো যাবে না। এজন্যই রাদিফ ভিড়ের মাঝে হৃদের ফোনটি নিজের কাছে রাখল। যে কোনো সময় সুফিয়া খান নিহাল খানের অসুস্থতা সম্পর্কে হৃদের থেকে জানতে চেয়ে কল করবে। তখন যদি হৃদ সত্যিটা সুফিয়া খানকে বলে দেয় তাহলে আবার মায়াদের প্ল্যান বিফলে যাবে। তাই রাদিফ নিজের করা প্ল্যান নিয়ে কোনো রকম রিস্ক নিল না, বরং ক্রমাগত নিজের মায়ের কাছে নিহাল খানের জটিলতার বিষয়টি তুলে ধরল। অথচ নিহাল খানের তেমন কোনো জটিলতার রোগ নেই। অঘুম অনিয়মিত খাওয়া দাওয়ার থেকে দুর্বলতায় বেহুশ হয়ে গিয়েছিলেন নিহাল খান। ঘণ্টা দুয়েক হাসপাতালে রেস্ট নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন তিনি, কিন্তু রাদিফ নিজের বাবার সামান্য অসুস্থতাকে একের সঙ্গে এক মিলিয়ে দুই করে সুফিয়া খানের সামনে প্রকাশ করল, যাতে তিনি নিহাল খানের অসুস্থতার খবর পেয়ে ছুটে আসেন চট্টগ্রামে। হলেও তাই, সুফিয়া খান হৃদকে কলে না পেয়ে আয়নকে কল মিলালো। আয়ন নিহাল খানের জটিলতার খবর পেয়ে সেও তৎক্ষণাৎ জয়কে নিয়ে রওনা হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। আয়নদের বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানিকের মাঝে সুফিয়া খানের হেলিকপ্টার উড়ল আকাশে। সেবার হৃদের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতালে। আজ স্বামীর অসুস্থতার খবর পেয়ে ছুটে যাচ্ছেন খানবাড়িতে। সেই 15 বছর আগে তিনি এক কাপড়ে খানবাড়ি ছেড়েছিলেন। আজ 15 বছর পর আবারও এক কাপড়ে খানবাড়িতে গিয়ে উঠছেন। এর মাঝে কেটেছে দীর্ঘ 15 বছরের মনোমালিন্যতা। তারপরও কখনো সুফিয়া খান নিহাল খানের সঙ্গে যোগাযোগ বা কথা পর্যন্ত বলেননি। হৃদকে নিয়ে 45 দিন লন্ডন শহরে থাকার পরেও তিনি কখনোই নিহাল খানের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলেননি, আর না নিহাল খানকে সেই সুযোগ দিয়েছে ওনার সাথে কথা বলার। অথচ আজ মায়ের অতিরিক্ত কান্নাকাটি আর রাদিফের বাড়াবাড়ি রকমের রিপোর্টে এক মুহূর্তের জন্য শক্তপোক্ত সুফিয়া খানও ভয়ে থমকে যায়। দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে অবশেষে সেই অপ্রিয় মানুষটার টানে ফিরতে হয় চট্টগ্রামের মাটিতে। খানবাড়িতে সুখের বসন্ত লেগেছে। দীর্ঘ 15 বছর পর সুফিয়া খানের পা পড়েছে খানবাড়ির আঙিনায়। এই নিয়ে সকলে ভিড় জমিয়েছে সুফিয়া খানের চত্বরে। আরাফ খান, হেনা খান ছেলের অসুস্থতার দুঃখের চেয়ে বেশি আনন্দ প্রকাশ করছেন সুফিয়া খানের আগমনে। সেই খবর দেশ বিদেশের সকল আত্মীয়দের মাঝে পাঠানো ইতিমধ্যেই শেষ। হেনা খান নিজের 3 কন্যার সঙ্গে শশীর মাকেও আমন্ত্রণ জানালেন খানবাড়িতে আসার জন্য। আরাফ খান সেই ফাঁকে বাড়িতে আয়োজন করলেন মেজবানের দাওয়াতের। সুফিয়া খানকে ঘিরে শ্বশুর শাশুড়ির এমন উৎফুল্লতার আনন্দটুকু নীরব চোখে দেখলেন সুফিয়া খান। বয়স্ক মানুষ বাচ্চাদের মতো হয়, সেটা আবারও যেন প্রমাণ করলেন আরাফ খান ও হেনা খান। সুফিয়া খান বাড়িতে ফিরেছেন বিকেল 3টা নাগাদ। এখন সন্ধ্যা 6টায়। এর মাঝে পার হলো 3 ঘন্টা। এই 3 ঘন্টায় এই দুজন মানুষ ওনার হাতে গোটা খানবাড়ির দায়িত্ব দিয়ে বসে আছেন। সার্ভেন্ট থেকে শুরু করে গোটা খানবাড়ির মানুষ ওনার থেকে প্রতিটা কাজের অনুমতি নিচ্ছেন। সুফিয়া খান বেশ বুঝতে পারছেন এইসব ওনার শ্বশুর শাশুড়ির কাজ। যে দায়িত্ব তিনি 15 বছর আগে ফেলে গিয়েছিলেন, সেই দায়িত্ব যত্ন করে ওনার হাতে আবারও তুলে দিতে চাচ্ছেন তারা। কিন্তু সেটা আর সম্ভব নয়। এই সংসার আর ওনার নয়। এই সংসারের মায়া তিনি আরও অনেক বছর আগেই কাটিয়ে মারিয়ে গেছেন। আজ হয়তো তিনি তাড়াহুড়ো করে চট্টগ্রাম ফিরেছেন, কিন্তু এই সংসারে তিনি আর স্থানীয় হবেন না। কিছুতেই বাধা দিতে আজ বাদে কালই ফিরে যাবেন নিজ গন্তব্যে। তাই তিনি চাচ্ছেন না ক্ষণিকের জন্য শ্বশুর শাশুড়িকে কোনো কিছুতে বাধা দিতে, বরং যেটা যেভাবে চলছে সেভাবে চলুক। তারা যদি অল্পতে খুশি হন তাহলে হোক, এতে অপরাধের তো কোনো কিছু নেই। বরং তাদের ভুল ধারণা একসময় এমনিই ভেঙে যাবে। মনস্তাত্ত্বিক ভাবনায় গম্ভীর সুফিয়া খানের হাতের গ্লাসটা ডাইনিংয়ে রাখতে রাখতে তাকালেন অদূরে সোফায় বসা হেনা খানের দিকে। হেনা খান সুফিয়া খানের বাড়ি ফেরার খুশিতে প্রফুল্লতা দেখিয়ে মেয়েদের সঙ্গে কথা বলছেন ফোনে।
সুফিয়া খান এক পলক সেদিকে তাকিয়ে এগোতে চাইলেন সিঁড়ির দিকে। তখনই বাধা দিয়ে ডাকলো কাজের মেয়ে মালা। বলল, বড় ম্যাডাম, রাতে কি রান্না করব? বাধা পেয়ে পেছনে তাকালেন সুফিয়া খান। মালার কথায় তীক্ষ্ণ গলায় বললেন, আমাকে কেন প্রশ্ন করছো? প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে রান্না করো তোমরা? সুফিয়া খানের কথায় মালা থমথমে মুখে বলল, দাদি বলেছে আপনি যা আদেশ করবেন তাই বাড়িতে রান্না হবে, আর নয়তো সবাই না খেয়ে থাকবে। রান্না বন্ধ। মালার কথায় সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে এক পলক হেনা খানকে দেখে মালাকে রান্নার তালিকা দিয়ে চলে যেতে চাইলে সেখানে হাজির হলো সে সুফিয়া খানের উদ্দেশ্যে লম্বা চড়া বাজারের লিস্ট দিয়ে বলল, বড় ম্যাডাম, বাজারের এই লিস্টটা দাদাভাই পাঠিয়েছে আপনাকে দিতে। সুফিয়া খান মালাকে চলে যেতে বলে ঘুরে তাকালেন হালকা পাতলা গড়নের কাশিমের দিকে। কাশিমের থেকে কাগজের লিস্টটি হাতে নিয়ে সেদিকে তাকাতেই দেখলেন বিশাল আয়োজনের একটি বাজারের লিস্ট। সেটা সুফিয়া খানের জানা মতে খানবাড়িতে আপাতত কোনো ফাংশন নেই। তাহলে এই লিস্ট কিসের হতে পারে সেটা জানতে চেয়ে কপাল কুঁচকে কাশেমকে বললেন, বাড়িতে কি কোনো ফাংশন আছে কাশেম? জি ম্যাডাম, দাদাভাই আপনার বাড়ি ফেরার খুশিতে এতিম বাচ্চাদের খাওয়াবেন বলেছেন। এই লিস্টটা সেই আয়োজনের। আপনাকে বলেছে এটা ঠিক আছে কিনা দেখতে। হাতের কাগজটায় তিনি সেইভাবে আরও একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার চোখ বোলালেন। মাত্র 3 ঘন্টায় কেমন যেন একটা টান অনুভব করছেন এই ফেলে যাওয়া মানুষগুলোর প্রতি। ওনার সংসার ওনাকে যত্ন সহকারে ফিরিয়ে দিতে চাচ্ছেন তারা, অথচ সেই সংসারের মায়া তিনি অনেক আগেই ত্যাগ করে ফেলেছেন। সুফিয়া খান বাজারের লিস্টে বাচ্চাদের জন্য 2-1 রকমের মিষ্টি জাতীয় খাবার অ্যাড করে দিতে বললেন। কাশিম সেই ফাঁকে আরও একটা কাগজ তুলে দেয় সুফিয়া খানের হাতে। গমগমে স্বরে বলে, ম্যাডাম, এটা হলো খানবাড়ির সকল কর্মচারীদের লিস্ট। মাসের 10 তারিখে আমাদের বেতন দেওয়া হয়, আজ 9 তারিখ, সেই জন্য দাদাভাই এটা আপনার কাছে পাঠিয়েছেন। সুফিয়া খান বেশ তীক্ষ্ণ গলায় বললেন, আমার কাছে কেন? দাদাভাই বলেছেন আপনি আমাদের বেতন দিলে আমরা এই মাসের বেতন পাবো, আর নয়তো আমরা সকল কর্মচারী বেতন ছাড়া থাকবো নাকি? কাশিমের থমথমে মুখটার দিকে তাকিয়ে সুফিয়া খান সেভাবেই বললেন, ওকে, কাল দেওয়া হবে, যাও। কাশেম ছেলেটি চলে যেতে খানবাড়ির ড্রয়িং রুমে উপস্থিত হয় রাদিফ। যদিও সে দুপুরের দিকে এসে মায়ের সাথে দেখা করে গিয়েছিল, এখন আবারও আসা। সুফিয়া খানি কল করে ডেকেছেন রাদীপকে নিহাল খানের রিপোর্টের জন্য। ভয়ার্ত রাদীপ থমথমে মুখে সুফিয়া খানের হাতে নিহাল খানের ফেক রিপোর্ট তুলে দিতেই গম্ভীর সুফিয়া খান সেগুলো নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, আমার সাথে আসো রাদীপ। ভয়ার্থ রাদীপ থমথমে মুখে সুফিয়া খানের পেছন পেছন হাঁটল। এর মাঝে পথে দেখা পেল মায়ার সাথে। গায়ে একটা সবুজ জামদানি জড়িয়ে মায়া নিহাল খানের ঘরের সামনে দাঁড়িয়ে সুফিয়া খানের খোঁজে। সুফিয়া খান বাড়িতে ফেরার পরপরই মায়া এই শাড়িটা জড়িয়েছে শাশুড়িকে খুশি করতে। অবশ্য বিগত সময় ধরে মায়া সুফিয়া খানের পিছন পিছন ঘুরঘুর করছিল, কিন্তু এর মাঝে ফাঁকে সে হৃদকে বাড়ি ফেরার কথা বলে এলো ফোনে। নিহাল খানের ঘরে প্রবেশ করতেই মায়া ভয়ার্ত মুখে রাদীপের দিকে তাকালো। মায়ের মতো করে রাদীপের মুখটাও চুপসে আছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। বেহুশ নিহাল খানের হাতে তখনও ক্যানুলায় স্যালাইন চলছে। সুফিয়া খান নিহাল খানের পরপরই রিপোর্টগুলো চেক করলো মনোযোগ সহকারে। যতটা ক্রিটিক্যাল মনে করে সুফিয়া খান পাগল পাগল হয়ে চট্টগ্রাম ফিরেছিলেন, তার তেমন কিছু না দেখে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন রাদীফের দিকে। ভয়ার্ত রাদীপ কাছুমাচু করে বিছানার অপর পাশে গিয়ে দাঁড়ালো। মায়াও রাদীফের পাশে দাঁড়ালো থমথমে মুখে। 2 অপরাধী একত্রে। মায়া ওর শাশুড়িকে উল্টাপাল্টা বলে চট্টগ্রাম তো নিয়ে এসেছে, এবার চতুর শাশুড়িকে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে মায়াদের জন্য। খানবাড়িতে আসার পরপরই 2 বার রাদীফের থেকে নিহাল খানের রিপোর্ট চেয়েছিলেন সুফিয়া খান, কিন্তু ব্যস্ততার অজুহাতে রাদীপ এতক্ষণ রিপোর্টগুলো না দিলেও এখন দিতে বাধ্য সে। সুফিয়া খান হাতের রিপোর্টগুলো 2 বার খতিয়ে দেখল। রিপোর্টগুলো যে ওনার বিশ্বাসে আসেনি সেটা ওনার তীক্ষ্ণ দৃষ্টি দেখেই বুঝতে পারছে রাদীপ। তারপরও সুফিয়া খান রাদীফকে কিছু না বলে ফাইলগুলো বন্ধ করতে করতে হৃদের খবর জানতে চাইল। হৃদ কই? ভাই মিটিংয়ে, বাড়িতে ফিরতে বলো ওকে। জি আম্মু। রাত 11টা পেরিয়ে 12টার ঘরে। হৃদের ব্যস্ততার শেষ নেই। হৃদ এই রাতেও বাসায় ফিরত না, যদি না মায়া বারবার ফোন করে হৃদকে বাড়ি ফেরার তাগিদ দিত। নিহাল খানের অনুপস্থিতিতে সবটা হৃদকেই সামলাতে হচ্ছে বলে হৃদের ব্যস্ততা দ্বিগুণের চেয়ে 4 গুণ হলো। সেজন্য হৃদ মায়ের সঙ্গে দেখা করে আবারও দ্রুত বেরিয়ে যাবে বলে ঠিক করে রেখেছে। 1 সপ্তাহ পর নির্বাচন। একদণ্ড বাড়িতে বসে থাকার সময় নেই কারো। হৃদ দলের ছেলেদের সবাইকে নির্বাচনের কাজে ব্যস্ত রেখেই সে এত রাতে বাড়ি ফিরেছে একা। রাদীপ অবশ্য আসিফের সঙ্গে আছে। হৃদ বাড়িতে ঢুকতে ঢুকতে সুফিয়া খানের সঙ্গে হেনা খানের দেখা পেল বসার ঘরে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদ ভাবল মায়া হয়তো ঘুমিয়েছে, কিন্তু ক্লান্ত হৃদ সুফিয়া খানের দিকে এগিয়ে গেল। মুখোমুখি হয়ে মায়ের সঙ্গে টুকটাক কথা চালাতেই সেখানে লেবু পানি নিয়ে উপস্থিত হয় মায়া। হৃদের মনোযোগ আকর্ষণ করে বলল,
আপনার পানি। মায়ের গলা পেয়ে খুব স্বাভাবিকভাবে হৃদ ঘুরে তাকালো। মায়াকে সবুজ শাড়ি পরিহিত ট্রেতে করে লেবু পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি থমকে দাঁড়ালো। মায়ের ফর্সা গায়ে সবুজ শাড়িটা যেন ঝলমল করে উঠছে হৃদের চোখে। হৃদ একবার নয়, দুইবার নয়, বেশ কয়েকবার মায়ের দিকে তাকালো চোখ সরিয়ে। গোটা শরবতের গ্লাস এক চুমুকে শেষ করলো মায়ের দিকে তাকিয়ে। হৃদের এমন দৃষ্টিতে মায়া হাঁসফাঁস করে আর চোখে তাকালো সুফিয়া খান আর হেনা খানের দিকে। বড়দের সামনে হৃদের স্থির দৃষ্টিতে খানিকটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ল মায়া। ততক্ষণে সম্মুখে দাঁড়িয়ে থাকা সুফিয়া খান, হেনা খানও লক্ষ্য করলেন হৃদের দৃষ্টি। মা হিসেবে চট করে বুঝে ফেললেন ছেলের ক্লান্তিময় মনোভাবটা। হৃদ পানির গ্লাসটা ট্রেতে রাখতেই সুফিয়া খান বললেন, নিজের রুমে গিয়ে ফ্রেশ হও হৃদ, আমি তোমার রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি। হৃদ হ্যাঁ না কিছুই বলল না, বরং চলে যেতে গিয়েও মায়ের দিকে তাকালো চোখ সরিয়ে। মায়া বিব্রত বোধ করে খালি গ্লাসটা নিয়ে কিচেনের দিকে যেতে চাইলে সুফিয়া খান বাধা দিয়ে বললেন, তুমি রুমে যাও মায়া, দেখো আমার ছেলের কি প্রয়োজন হয়, আমি তোমাদের খাবার রুমে পাঠিয়ে দেব। সুফিয়া খানের কথায় আপত্তি জানাতে চাইল মায়া। মায়ার ইচ্ছে সবাইকে নিয়ে একত্রে ডাইনিংয়ে বসে খাবে, সে একা একা রুমে খাবে না। তাছাড়া মায়া হৃদকে ফোন করে এনেছে সুফিয়া খানের সঙ্গে কথা বলানোর জন্য। সেখানে মায়া যদি হৃদকে নিয়ে আলাদা ঘরে খায় তাহলে ব্যাপারটা কেমন দেখায় না। তাছাড়া মায়াও বুঝল না হঠাৎ করে সুফিয়া খানই বা কেন মায়াকে রুমে পাঠাতে চাচ্ছেন খাওয়ার জন্য, যেখানে মায়া সবার সাথে একত্রে খাওয়ার জন্য আয়োজন করেছে। সেটা কি দেখেননি ওর শাশুড়ি? তাহলে আমি ঘরে খাবো না আম্মু, আমি হৃদ রুমে আসো। হৃদের উচ্চস্বরে ডাকায় থমথমে খেয়ে গেল মায়া। সুফিয়া খান শক্ত গলায় বললেন, রুমে যাও মায়া, দেখো হৃদের কি প্রয়োজন। মায়া আর দাঁড়ালো না, হাতের ট্রে সোফার টেবিলে রেখে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে মায়ের ঠোঁট উল্টালো। মায়াকে এত তাড়া দিয়ে সবাই রুমে কি জন্য পাঠাচ্ছে তাও বুঝতে পারছে না। শাশুড়ির ছেলে মাত্র বাসায় ফিরেছে, সে ফ্রেশ হওয়ার জন্য যা যা প্রয়োজন মায়া সব গুছিয়ে রেখে এসেছে। তাহলে এত তলব লাগিয়ে মায়াকে কি দরকার? শাশুড়ির ছেলে কি বাবু যে মায়াকে ছাড়া সে একা ফ্রেশ হতে পারবে না? বিরক্তি নিয়ে মায়ের রুমে ঢুকতেই ঘরটা অন্ধকার পেল। মায়া ঘরে আলো জ্বালিয়ে ঘরটা উজ্জ্বল করতেই হৃদকে দেখতে পেল না কোথাও। ওয়াশরুমের দরজাটাও বাহির থেকে লক করা দেখে মায়া বুঝল হৃদ ওয়াশরুমেও নেই। মায়া হৃদকে ডেকে বলল, শাশুড়ির ছেলে আপনি কোথায়? শাশুড়ির ছেলে আপনি কোথায় আছেন? মায়ের এক ডাকেই হৃদ বারান্দা থেকে ঘরে এলো। হৃদকে দেখে মায়া আবারও বলল, সে কি আপনি এখনো ফ্রেশ হননি কেন? তোমার সাথে হব তাই। হৃদের সোজাসাপটা কথায় মায়া কারণটা বুঝল না, বরং হৃদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমাকে দেখে আপনার ময়লা মনে হয় যে আপনার সাথে ফ্রেশ হব? যান গিয়ে দ্রুত ফ্রেশ হন, আজ আমরা নিচে খেতে। মায়াকে থামিয়ে দিয়ে হৃদ বলল, আজ কয়দিন? কিসের? মায়া কুঞ্চিত কপালে পাল্টা প্রশ্ন করল হৃদকে। মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে হৃদ মায়ের চোখের দিকে তাকালো শান্ত দৃষ্টিতে। হৃদের বদলানো দৃষ্টিতে মায়া হাঁসফাঁস করে কিছু বলবে তার আগেই হৃদ বলল, আমার ফোনটা দাও। মায়া বিছানার উপর থেকে হৃদের ফোনটা দিতেই হৃদ আসিফের নম্বরে কল লাগালো। হৃদের কলটা রিসিভ হতে ওপাশে আসিফ কিছু বলবে তার আগেই হৃদ মায়ের চেহারার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, সবাইকে বাসায় চলে যেতে বলো আসিফ। হৃদের কথায় তখনই শোনা গেল আসিফের গলার সুর। বলল, ভাই আজ তো আমাদের অনেক জরুরি মিটিং। সব ক্যান্সেল। কিন্তু ভাই আপনার। ফের আসিফকে বলতে না দিয়ে হৃদ বলল, এই রাতে তোর কোনো ডিস্টারবেন্স চাই না আসিফ, আজ রাতে তোর কল দেওয়া নিষেধ। কথাটা বলেই হৃদ কল কেটে নিজের ফোনটা বন্ধ করে দেয়। একইভাবে মায়ের ফোনটাও হৃদ বন্ধ করে দিতে মায়া আপত্তি জানিয়ে বলল, আপনি ফোন বন্ধ করছেন কেন? কারণ আজ রাতটা আমার, তাই। হৃদের কথাটা মায়া তৎক্ষণাৎ বুঝতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে, আজ রাতটা আপনার, তারপরেও ফ্রেশ হয়ে আসুন, নিচে খেতে যাবেন, সবাই অপেক্ষা কর। মায়ের কথা শেষ হওয়ার আগেই দরজায় নক করল কাজের মেয়ে মালা। খাবার ট্রে নিয়ে নরম সুরে বাহির থেকে ডেকে বলল, ভাবি আপনাদের খাবার বড় ম্যাডাম পাঠিয়েছেন। মালার গলা পেয়ে মায়া সেদিকেই এগোলো। হৃদ তখনও জায়গায় দাঁড়িয়ে কোমরের ইন করা শার্টের ভাঁজ টেনে প্যান্টের ওপর ফেলে কোমরের বেল্ট খুলছে। ততক্ষণে মায়া চাপানো দরজাটা খুলে মালাকে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমরা নিচে গিয়ে খাবো তো। মায়ের কথা শেষ হওয়ার আগেই হৃদ বেল্ট খুলে বিছানা থেকে তোয়ালে তুলে মালাকে আদেশ করে বলল, খাবার রেখে যা মালা। জি ভাই। হৃদের কথায় সম্মতি দিয়ে মালা জায়গা ছাড়ল, খাবারগুলো দরজার সম্মুখে রেখে। মায়া খাবার ট্রলি দুই হাতে ঠেলে ঘরে প্রবেশ করতেই হৃদ ওয়াশরুমের দিকে যেতে যেতে পুনরায় মায়াকে আদেশ করে বলল,
দরজা বন্ধ করো হৃদ। মায়া দরজা বন্ধ করে খাবার ট্রলি ঠেলে সোফার সম্মুখে রাখল। হৃদ ততক্ষণে ওয়াশরুমে গোসলে গেছে। মায়া ট্রে থেকে খাবারগুলো নামিয়ে টেবিলে রাখতেই পুনরায় দরজা নক করল মালা। মায়াকে ডেকে বলল, ভাবি, নিচে মেহমান এসেছে, আপনাকে নিচে যেতে বলেছে দাদি। মালার কথায় মায়া তৎক্ষণাৎ খাবারগুলো ট্রেতে তুলে রেখে চলে গেল নিচে। কোথায় থেকে কোন মেহমান এসেছে মায়ার জানা নেই। হৃদ গোসল শেষ করার আগেই মায়া আগত মেহমানের সঙ্গে দেখা করে চলে আসবে বলে হৃদকে না জানিয়েই বেরিয়ে যায়। অথচ নিচে নামতে নামতে মায়া অয়নের সঙ্গে জুইকে দেখেই আবেগ আপ্লুত হয়ে জুইকে জড়িয়ে ধরে। আজ কতটা দিন, কতটা মাস দেখা হয় না দুই বোনের। হেসে খেলে বেড়ানো দিনগুলো যেন হঠাৎই চাপা পড়ে যায় বাস্তবতায়। মায়ের নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। বলতে গেলে মায়া নিজেই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চায় না, হৃদ চায় না বলে। মাঝে হৃদকে না জানিয়ে আরিফের বাসায় যেতে গিয়েও মায়ের যাওয়া হলো না রাফার জন্য। পরে আর মায়া চেষ্টাও করেনি কারোর সঙ্গে যোগাযোগ করার হৃদের অগোচরে। আজ না হয় কাল হৃদ নিজেই মায়াকে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেবে বলে এটা মায়ের দৃঢ় বিশ্বাস। কিন্তু আজ হঠাৎ করেই জুয়ের দেখা পেয়ে যেন মায়ের চোখের পাতা ভিজে উঠল সেই পুরাতন স্মৃতিগুলো মনে করে। মায়ের ফুপানোতে জুইও একইভাবে ফুপিয়ে ওঠে কান্নায়। অয়ন সবে মিনিট 10 হলো জুইকে নিয়ে খানবাড়িতে প্রবেশ করেছিল। এর মাঝেই মায়ের আগমনে দুই বোনকে জড়াজড়ি করে কাঁদতে দেখে সে হাতের গ্লাস টেবিলে রাখতে রাখতে বলল, আরে আমার ছোট শালি সাহেবা যে, তা ভালো আছো? অয়নের কণ্ঠ পেয়ে মায়া জুইকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে দুই হাতে চোখে পানি মুছতে মুছতে বলল, জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, তবে এখন তোমাদের দেখা পেয়েই ভালো হয়ে গেলাম। তোমার জামাই কই হৃদ? হৃদের কথা জিজ্ঞেস করতে মায়া কান্না ভেজা নাক টেনে বলল, উনি রুমে আছেন। আপনারা কখন এসেছেন ভাইয়া? মাত্রই আসলাম, তবে আমাদের মামির সাথে দুপুরের ফ্লাইটে চট্টগ্রাম আসার কথা ছিল, কিন্তু খালামণিদের জন্য ফ্লাইট মিস করলাম, সেজন্য রাত হয়ে গেল। আচ্ছা তোমরা কথা বলো, আমি না হয় হৃদের কাছে যাচ্ছি, কেমন? কথাটা বলেই আয়ান সোফা থেকে দাঁড়িয়ে যায় হৃদের ঘরে যাবে বলে। আয়ান চলে যেতে গিয়েও কি মনে করে একটু পিছিয়ে জুয়ের বরাবর হয়ে নিচু গলায় বলল, আপনার প্রয়োজনে আমাকে কল করবেন জুই, আমি হৃদের ঘরে আছি। জুই মাথা কাত করে সম্মতি দিতেই আয়ন সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। মায়া আয়নের কথাই চমকে তৎক্ষণাৎ পাশে তাকাতেই বেশ অনেকগুলো দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো। হৃদের ফুপুরা সকলেই উপস্থিত। ফাহাদের মাকে দেখা গেল শশীর মায়ের সঙ্গে বসে, পাশাপাশি শশীও বসে মায়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে। মায়া একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে অস্বস্তি বোধ করল। জড়তা মিশ্রিত স্বরে সবাইকে সালাম দিতেই সুফিয়া খান ডাইনিং থেকে মায়াকে ডাকল। শাশুড়ির ডাক শুনে মায়া পালিয়ে যাবার মতো সেদিকেই হাঁটল জুয়ের হাত চেপে। মায়ের জীবনে ঘটে যাওয়া পুরনো স্মৃতির পাতা উল্টানো হলে সেখানে সমান দোষী শশীর মাকেও করা হবে। সেদিন মায়াকে বিয়ে দেওয়ার পেছনে ওর পরিবারকে শশীর মাই উস্কেছিল। মুক্তাকে ওর শ্বশুরবাড়ি থেকে অপমান করে মিথ্যা অপবাদে বের করে দেওয়া হয়েছিল শুধু শশীর মায়ের কথায়। আর সেই জেদে মায়ের পরিবার খেপে গিয়ে মায়ের অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল খান পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে। মায়ের এই বিষয়টা হয়তো হৃদ বা সুফিয়া খানের জানা নেই, তাই মায়াও চায় না নতুন করে শশীর মায়ের জন্য ওর বৈবাহিক সম্পর্কে ঝামেলা হোক। তাছাড়া শশীর মা মায়ার খালা শাশুড়ি হয়, নিজের বোনের বিষয়টা শুনলে অবশ্যই সুফিয়া খান কষ্ট পাবেন। মায়া চায় না ওর জন্য আর কেউ কষ্ট পাক, বরং যেটা চলে গেছে সেটা মায়া সয়ে গেছে। পুরাতন স্মৃতি নতুন করে তাজা করার কোনো মানেই হয় না। মায়ার সুফিয়া খানের মুখোমুখি হতেই মায়ার ভেজা চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সুফিয়া খান বলল, কি হয়েছে, কেঁদেছ কেন? সুফিয়া খানের কথাই মায়া জুয়ের হাত ছেড়ে দেয়। জুইকে সুফিয়া খানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দিতে ভাঙা গলায় বলল, ও আমার বোন জুই আম্মু। মায়ার কথায় সুফিয়া খান এক পলক জুইকে দেখে বলল, ও আয়নের বউ, আমি ওকে চিনি, বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছিল ঢাকায়। কিন্তু তুমি কাঁদছো কেন? নিজের পরিবারকে মিস করছো বুঝি? সুফিয়া খানের কথায় মায়া থমথমে মুখে জুয়ের দিকে তাকালো। বেখেয়ালি মায়া জুইকে কাছে পাওয়ায় এতক্ষণ লক্ষ্যই করেনি জুয়ের পরিবর্তনগুলো। নতুন বিবাহিত কাপলকে দেখতে কেমন লাগে, জুইকে তেমনই লাগছে। জুয়ের সাথে আয়নের সম্পর্কের কথাটা মায়া জানত, কিন্তু জুই যে আয়নকে বিয়ে করেছে সেটা জানত না। তাছাড়া যেখানে মায়ের বিয়েটা নিয়ে মায়ের পরিবারের আপত্তি ছিল, সেখানে এত সহজেই জুয়ের বিয়েতে সম্মতি দিয়ে দিল ওদের পরিবার। বিশেষ করে মায়ের চাচা, জুয়ের বাবা, কত বিরোধিতা করলো মায়াকে খানবাড়িতে বউ করে পাঠাবে না বলে। সেখানে ওনার নিজের মেয়েকে শেষ পর্যন্ত খানবাড়ির ছেলের হাতে তুলে দেবে, বিষয়টা অবিশ্বাস্য লাগলো। মায়া অবিশ্বাস্য দৃষ্টিতে জুয়ের দিকে তাকিয়ে থাকলে সুফিয়া খান ডাইনিং হতে টিস্যু নিয়ে মায়ের ভেজা গাল যত্ন সহকারে মুছে দিতে দিতে বলল, ছোটখাটো বিষয় নিয়ে নিজের মূল্যবান চোখের পানি ঝরাতে নেই মায়া, তাহলে মানুষ তোমাকে দুর্বল ভাববে
আর খানবাড়ির বউরা দুর্বল নয়। অন্যদিকে হৃদ ওয়াশরুম থেকে বের হতেই অয়নকে দেখতে পেল বিছানায় বসে। মায়ের জায়গায় অয়নকে রুমে দেখে হৃদ হাতের তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সূক্ষ্ম নজর ঘুরালো রুমে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদের মেজাজ চটে গেল তক্ষণি। আয়ন হৃদকে ওয়াশরুম হতে বের হতে দেখে বলল, কিরে ভাই, কোনো কারণ ছাড়া এভাবে রেগে ফায়ার হচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়াকে রুমে না পেয়ে তার মেজাজ এমনিই চটে আছে। সেখানে আবার আয়নের হেয়ালি কথায় হৃদ বিরক্তিতে বলল, তুই আমার রুমে কি করিস? কি চাই? চাই তো অনেক কিছুই ভাই, কিন্তু আপাতত তোর মেয়েকে আমার ছেলের জন্য চাই, বুঝলি? না, হৃদ বিরক্ত কণ্ঠে উত্তর করে, হাতের তোয়ালেটা ছুঁড়ে ফেলল সোফায়। যদিও হৃদ অগোছালো কাজ পছন্দ করে না, তবে মায়ের অনুপস্থিতিতে যেন হৃদের বিরক্তি বাড়ল। অয়ন হৃদের কথায় রসিয়ে বলল, না করলে তো হবে না ভাই, আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা। তোর নাতে আমরা বাপ ছেলে কেউ রাজি না। তাছাড়া তোর মেয়ে জন্ম দেওয়ার আগেই ব্যাপারটা ফিক্সড করে রাখলাম, নয়তো তুই যে তেড়া লোক, মেয়ে জন্ম দিতে দিতে বেঁকে বসবি আমার ছেলের সাথে বিয়ে দিবি না বলে। এজন্য তোর মেয়ে জন্ম হওয়ার আগেই পাকা কথা সেরে ফেললাম। হৃদের বিরক্তি বাড়িয়ে ঘরে রাদীপ ঢুকতে ঢুকতে অয়নের কথায় আপত্তি জানিয়ে বলল, অয়ন ভাই, তোমার ছেলে রিজেক্ট। খানবাড়ির মেয়ে চৌধুরী বাড়িতে যাবে না, খানবাড়ির মেয়ে খানবাড়িতেই থাকবে। আমার ছেলের বউ হয়ে তুমি বরং ছেলের জন্য অন্য সম্বন্ধ খোঁজো। আমার ছেলের সাথে হৃদ ভাই নিজের মেয়ের বিয়ে দেবেন, তাই না ভাই? কথা বলেই রাদীপ অয়নের পাশাপাশি বিছানায় বসল। হৃদ বিরক্তি চোখে সেদিকে তাকাতেই অয়ন রাদীপের কথার প্রতিবাদ করে বলল, শোন রাদীপ, ঝামেলা পাকাস না। প্রস্তাব আমি আগে নিয়ে এসেছি, এজন্য আমারটাই গ্রহণযোগ্য হবে, তোরটা নয়। তাছাড়া সিরিয়ালে আমি আর হৃদ দুজনেই বিবাহিত। তুই বিয়ে না করে ছেলের বউ ঠিক করছিস কিভাবে? আগে একটা বিয়ে কর, তারপর না হয় ভেবে চিন্তে দেখবো তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু তারপরও হৃদের মেয়ে আমার ছেলের জন্যই ফিক্সড, বুঝলি? তুমি দুর্নীতি করছো অয়ন ভাই। আমার বউ নেই তাতে কি হয়েছে? আব্বুর নির্বাচনের পরেই আম্মুকে বলে আমিও একটা বিয়ে করে ফেলবো। অয়ন ফের রাদীপকে থামিয়ে বলল, তুই আগে বিয়েটা কর, তারপর বুঝবো বাকিটা। এখন বল, মামার রিপোর্টগুলো কই? মামি আমাকে জরুরি তলবে চট্টগ্রামে ডেকেছে মামার রিপোর্টগুলো চেক করতে। তুই রিপোর্টগুলো নিয়ে আয় যা। অয়নের কথায় রাদীপের উচ্ছ্বসিত মুখটা মুহূর্তেই চুপসে যায়। এক পলক হৃদের দিকে তাকাতেই দেখল ততক্ষণে হৃদ কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এর মাঝে অয়ন হৃদকে ডেকে থামাতে চাইলেও হৃদ থামেনি। রাদীপ হৃদকে চলে যেতে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা সাপটা কথাই বলল, আব্বুর রিপোর্টগুলো ফেক অয়ন ভাই। আম্মুকে চট্টগ্রামে ফেরাতে আমি আর ভাবি মিলে এইসব প্ল্যানিং করে ফেক রিপোর্ট বানিয়েছিলাম। তুমি প্লিজ রিপোর্টগুলো দেখে আম্মুকে বলবে আব্বুর হার্টের সমস্যা, পাশাপাশি আরও বেশ কিছু জটিল সমস্যা রয়েছে, যেগুলো রিপোর্টে উল্লেখ আছে। তুমি সেগুলো আম্মুকে বুঝিয়ে বলবে, প্লিজ ভাইয়া। এতক্ষণ দুষ্টুমি করা রাদীপ হঠাৎ সিরিয়াস গলায় কথাগুলো বলতে অয়ন হতভাগ গলায় বলল, তুই এসব মিথ্যা প্ল্যানিং প্লটিং করার জন্য আর মানুষ পেলি না রাদীপ? মামিকে এইসব মিথ্যা বলে জীবনে পার পাবি তোরা? মামি যেই মানুষ, 2 দিনে ধরা পড়ে যাবি তোরা। তখন কি করবি? যখন ধরা পড়বো তখন বোঝা যাবে। আপাতত রিস্ক নিতে চাই না ভাই। আম্মু চট্টগ্রামে ফিরেছে বলে আজ আমাদের বাড়িতে এত আনন্দ। আমি চাই না আম্মু আবার ঢাকায় ফিরে যাক। যেভাবেই হোক আম্মুকে সবার সাথে চট্টগ্রামে রেখে দিতে চাই। তুমি প্লিজ আমাকে এই ব্যাপারে সাহায্য করো আয়ন ভাই, বাকিটা আমরা সামলে নেব। রাদীপের কথায় আয়ন প্রশ্ন করে বলল, হৃদ জানে তোদের বিষয়টা? হ্যাঁ ভাইয়া জানে। যদি মামি রেগে যায় তোদের ওপর তখন? হৃদ ভাই আছে, উনি আম্মুকে সামলে নেবে। আশা করছি ঝামেলা হবে না। রাদীপের দৃঢ় মনোবল দেখে আয়ন নীরব সম্মতি দিল। বিষয়টা আসলেই যুক্তিসঙ্গত। রাদীপের জায়গায় আয়ন হলে সেও এতদিনে বারবার চেষ্টা করত নিজের মা বাবাকে একত্র করার। আয়নের উচিত এই বিষয়ে রাদীপকে সাহায্য করা। আয়ন রাদীপকে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। রাদীপকে নিয়ে হৃদের পিছন পিছন সিঁড়ি বেয়ে বসার ঘরে যেতে দেখল উপস্থিত মেহমানদের ভিড়। শশীকে দেখা গেল হেনা খানের পাশে বসে। হৃদ ডাইনিংয়ে সুফিয়া খানের দিকে এগোচ্ছে। সেখানে মায়া জুই দুজনেই দাঁড়িয়ে প্লেট সাজাচ্ছে রাতের খাবারের জন্য। দীর্ঘক্ষণ সময় নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সকলেই বসার ঘরে আড্ডা জমালো আলোচনায়। হৃদ তখন বাইরে গেল আয়নকে নিয়ে। রাদীপ তখন সবে খাবার চিবোচ্ছিল মনোযোগ সহকারে। পাশাপাশি জুই, সুফিয়া খান আর শশীর মা বসে। বাকিরা ড্রয়িং রুমে যার যার মতো করে আড্ডায় মেতে। আশেপাশে মায়া নেই। সে কিচেন থেকে টক দই ট্রেতে করে নিয়ে সবাইকে দিচ্ছে। শশীর মা সেদিকে তাকিয়ে মায়ের উপস্থিতি লক্ষ্য করে সুফিয়া খানের উদ্দেশ্যে কটাক্ষ করে বলল, হৃদের মতো একজন প্রতিষ্ঠিত ছেলের জন্য তুমি একটা পাগল মেয়েকে বউ করে কেন আনলে আপা? শশীর মায়ের কথায় সুফিয়া খান বাদে সকলেরই খাওয়া বন্ধ হয়ে যায় তক্ষণি।
জুই রাদীপ একে অপরের মুখ চাওয়াচাই করে থমথমে মুখে তাকালো সুফিয়া খানের দিকে। সুফিয়া খান তখনও গম্ভীর মুখে খাবার চিবোচ্ছেন। হাতের চামচে ফের খাবার তুলতে তুলতে শশীর মায়ের কথার উত্তর দিয়ে বলল, আমি তো জানি শশী মানসিক রোগী, মায়া তো ক্ষণিকের জন্য অসুস্থ ছিল। সুফিয়া খানের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল শশীর মা। বলল, আমার মেয়ের সাথে তুমি ওই পাগল মেয়ের তুলনা দিচ্ছ আপা? গম্ভীর সুফিয়া খান আগের নাই বলল, তুলনা কোথায় দিলাম, সত্যিটা বললাম। তুলনা দিতে গেলে তো শশী জন্মগত পাগল, তারপরও খানবাড়ির বউ করতে আপত্তি ছিল না আমার। সেখানে মায়া তো জন্মগত সুস্থ মস্তিষ্কের একটা মেয়ে, ওর জন্য কেন আপত্তি করব? সুফিয়া খানের কথায় রাগ নিয়ে উঠে যায় শশীর মা। ওনার চলে যাওয়ার দিকে জুই রাদীপ দুইজনই তাকায়। রাদীপ পুনরায় খাওয়ায় মনোযোগ দিলেও জুই বেশ কষ্ট পেল শশীর মা মায়াকে পাগল বলাতে। যদিও সুফিয়া খান উপযুক্ত প্রতিবাদ করেছেন, তারপরেও জুইয়ের বেশ খারাপ লাগলো। ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকাতেই দেখল শশীর মা চলে যাওয়ার সময় ইচ্ছে করে মায়ের সঙ্গে লেগে যায়, যাতে করে মায়ের গায়ে পানি পড়ল গ্লাস ফসকে। হতভম্ব মায়া হতবুদ্ধি হয়ে যায় শশীর মায়ের কাণ্ডে। তারপরও মুখ ফুটে কিছুই বলল না, বরং নিজের শাড়িটা ঝেড়ে পানি পরিষ্কার করতে চাইলে বেখেয়ালি চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। চমকে ওঠার মতো মায়া হাতের শাড়ি ছেড়ে তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো, অথচ হৃদের তীক্ষ্ণ দৃষ্টি বলছে সে শশীর মায়ের কর্মকাণ্ড লক্ষ্য করেছে। হৃদের পাশাপাশি অয়ন দাঁড়িয়ে মায়ের বিষয়টা লক্ষ্য করে হৃদকে কিছু বলবে, তার আগেই হৃদ শক্ত চোয়ালে স্থান ত্যাগ করতে করতে হাঁক ছেড়ে মায়াকে ডেকে বলল, হৃদ, রুমে আসো। মায়া আর কোনো দিকে তাকালো না। হৃদের শক্ত গলায় তৎক্ষণাৎ দৌড়ালো সিঁড়ি বেয়ে রুমে। রুমে যেতে যেতে বেশ কয়েকবার শাড়ির আঁচল ছেড়ে গায়ের পানি পরিষ্কার করতে চাইল। অন্ধকার রুমে পা রেখে মায়া খানিকটা থতমত খেয়ে বসল। মায়ের যাওয়ার সময় রুমে আলো ছিল, এখন অসময়ে হৃদের লাইট অফ করার কারণটা বুঝল না। অন্ধকার রুমে মায়া সুইচ বোর্ডের খোঁজ করে হৃদকে ডেকে বলল, এই যে শুনছেন, আপনি কোথায়? রুম অন্ধকার। মায়া কথা শেষ হওয়ার আগেই হঠাৎ আতঙ্কে মৃদু চিৎকার করে উঠল মায়া, হৃদের আকস্মিক জাপটে ধরায়। মায়া কিছু বলার আগেই ও গলায় মিষ্টি ব্যথায় গঙিয়ে উঠল। হৃদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বাড়াতে বলল, তোমার ইজ্জত আমার হক চাই হৃদ। হৃদের এলোমেলো হাতের স্পর্শে মায়ার শরীরে কম্পন ধরল। মায়া কম্পিত স্বরে বলতে চাইল, আপনি আমাকে। মায়াকে বলতে না দিয়ে হৃদ মোহচ্ছন্ন গলায় বলল, সরি জান, তোমার বুঝতে টু লেট। কথাটা বলেই হৃদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এক হাতে দরজা লক করল, অপর হাতে মায়ের কাঁধের কাপড়টা টেনে বাহুতে নামাতে নামাতে মায়ের উন্মুক্ত কাঁধে দাঁত বসালে মায়া ফের গঙিয়ে ওঠে। তীব্র কম্পনে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতে হৃদ দুই হাতে মায়াকে জড়িয়ে নিতে নিতে ঘোর লাগা কণ্ঠে বলল, আই লাভ ইউ জান। মায়া তখনও কাঁপছে। হৃদের উষ্ণ নিঃশ্বাস গলায় অনুভব হতে মায়ার অদ্ভুত শিহরণ জন্মালো সর্বাঙ্গে। কম্পিত মায়া এক হাতে হৃদের বুকে ধাক্কা দিতে চাইলে হৃদ আরও ঘনিষ্ঠতা বাড়ায়। মায়ার বাধা দেওয়া হাতটা চেপে হৃদ মাথা তুলে তাকায় মায়ার বন্ধ দু চোখের পাতায়। নিস্তব্ধ রুম জুড়ে শুধু ঘড়ির টিকটিক শব্দ ভেসে বেড়াচ্ছে, দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। কম্পিত মায়ের বুক ধরফর করল। হৃদের উষ্ণ নিঃশ্বাস মুখের ওপর অনুভব করে চোখ মেলে তাকাতেই মুহূর্তেই দৃষ্টি মিলল হৃদের অদ্ভুত দৃষ্টিতে। ঘায়েল মায়া আরও ঘায়েল হলো। হৃদের দৃষ্টিতে আড়ষ্ট হয়ে লজ্জায় নত মস্তিষ্ক হতে চাইলে তৎক্ষণাৎ অধরে অধর মিলল। হৃদ মায়ের অধরে মগ্ন হতে মায়া ভাসা ভাসা চোখে তাকালো। হৃদের ভালোবাসার আকুতি বুঝতে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। হৃদের শার্ট মুঠোয় পিষে। অন্ধকার ঘরে সময়ের খেয়াল কারো নেই, তবে অন্ধকার ঘরের ঘোর বাড়িয়ে হৃদ মায়ের শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে বাঁধল নিজের শক্ত হাত দুটো। মায়াতে মগ্ন হৃদের ঘোর কাটিয়ে ফের দরজায় নক করল কেউ। পরপর শব্দে হৃদ বিরক্ত ভঙ্গিতে মায়ের ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকালো। দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ার মাঝেই আবারও শোনা গেল দরজার অপর পাশে শশীর গলা। হৃদকে ডেকে বলল, হৃদ ভাই, দরজা খোলো, তোমাকে নিচে যেতে বলছে নানা ভাই। হৃদ ভাই, শুনছ? হৃদ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে মায়াকে ছেড়ে দাঁড়ালো। এবার বেশি বেশি হচ্ছে ব্যাপারটা। হৃদের চট্টগ্রামে আসার পর থেকে পার্সোনাল স্পেস পাচ্ছে না। যেখানে কেউ হৃদের সঙ্গে কথা বলতে সম্মতির প্রয়োজন হয়, সেখানে যখন তখন তার ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করছে, যেটা হৃদ মোটেও পছন্দ করে না। এই রাতে অন্তত হৃদকে ডিস্টার্ব করাটা মোটেও পছন্দ হয়নি তার। হৃদ তপ্ত মেজাজে বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে মায়ের দিকে দৃষ্টি ঘোরাতেই খানিকটা শান্ত হয়ে আসলো। মায়াকে তখনও কম্পিত শরীরে দেয়ালে পিঠ ঠেকিয়ে নত মস্তিষ্কে ঘন ঘন শ্বাস ফেলতে দেখে বিরক্ত হৃদ কপালের এক পাশে চুলকে মায়াকে শান্ত গলায় বলল,
বিছানায় যাও, আমি আসছি। হৃদের কথাটা অল্প, কিন্তু মায়ের কাছে ভয়ঙ্কর শোনালো। বিছানায় যাও মানে? মায়ের শরীরের কম্পন তীব্র থেকে তীব্র হলো হৃদের কথায়। হৃদ দরজা খুলে বাহিরে যেতে মায়া হৃদের গমন পথের দিকে চোখ তুলে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘোরালো খালি বিছানায়। মুহূর্তেই শরীরের অদ্ভুত শিহরণে আছড়ে সিটিয়ে গেল দেয়ালের সঙ্গে। ভয়ার্ত মায়া হঠাৎ করেই ভীষণ তৃষ্ণা অনুভব করল। গলা শুকিয়ে আসাতে পানির খোঁজ করল। তৃষ্ণার্ত মায়া আবছা আলোয় সোফার দিকে এগিয়ে গেল। ট্রেতে রাখা খাবারের সঙ্গে পানির জগ হতে পানি ঢেলে পান করতে করতে ভাবল হৃদ ফিরে আসার আগেই মায়া ঘুমিয়ে যাবে। ভয়ার্ত মায়া ভাবনা অনুযায়ী তাই করল। বিছানার পাশ ঘেঁষে শুয়ে শরীর কুজো করে ঘুমের ভান ধরতে হৃদ দরজার বাইরে দেখল শশীকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে। হৃদের উপচে পড়া বিরক্তি বাড়ল শশীকে দেখে। তপ্ত মেজাজে বলল, কি সমস্যা, কি চাই? তোমাকে কখন থেকে ডাকছি, শুনছো না কেন? রুমে এতক্ষণ কি করছিলে? হৃদকে করা শশীর অযাচিত প্রশ্নটা হৃদের বাড়াবাড়ি মনে হলো। হৃদের মেজাজ এমনি জটেছিল, এর মাঝে শশীর হৃদের কাছে কৈফিয়ত চাওয়ার মতো প্রশ্নটা করতেই হৃদ খেপে গিয়ে বলল, আমি রুমে কি করছিলাম সেই কৈফিয়ত তোকে দিতে হবে? আমার রুমে আমি কতক্ষণ থাকবো না থাকবো সেটা নিশ্চয়ই তুই ঠিক করে দিবি না আমাকে? হৃদের শক্ত গলায় শশী মিনমিন করে বলল, না মানে আমি অনেকক্ষণ যাবত তোমার দরজা নক করছিলাম, তুমি খুলছিলে না, তাই। শশীকে শেষ করতে না দিয়েই হৃদ একই তেজে বলল, তোকে আমি বলেছিলাম দরজা নক করতে? কি বলতে এসেছিস সেটা বলে বিদায় হ। হৃদের শক্ত গলায় শশী বলল, নিচে পুলিশ এসেছে, তোমাকে নিচে যেতে বলেছে নানা ভাই, তুই যা। শশী তৎক্ষণাৎ চলে যায় না, ওর চোখ ভেজা নোনা জলে। বারবার আর চোখে বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। হয়তো শশী বুঝতে পারছে হৃদ এতক্ষণ যাবৎ মায়ের সঙ্গে বন্ধ দরজার ভিতরে সময় কাটাচ্ছিল। শশীর ডাকে হৃদ বিরক্ত হয়েছে। শশী জানে স্বামী স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে নেই তৃতীয় পক্ষ হয়ে। হৃদ মায়ের সম্পর্কে শশী এখন তৃতীয় পক্ষ, এটা জেনেও শশীর মন মানতে নারাজ। মায়ের আগে হৃদের জীবনে শশী প্রথম এসেছিল। আজ মায়া না থাকলে হয়তো হৃদের ভবিষ্যৎ নারী শশীই হতো। শশী ফের হৃদকে একটা অযাচিত প্রশ্ন করে বলল, মায়া তোমার রুমে? শশীর কথাটা শুনতেই হৃদের চোয়াল শক্ত হয়ে ওঠে। রাগে দাঁতে দাঁত পিষে তৎক্ষণাৎ বলল, আউট। ভেতরকার কষ্টে শশী ভাঙা গলায় আকুতি স্বরে ডাকতে চাইল হৃদকে, হৃদ ভাই। হৃদ ফের একই ভঙ্গিতে শশীকে থামিয়ে চিবিয়ে বলল, তোকে যেতে বলেছি আমি, আউট। ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে হৃদের সম্মুখ থেকে দৌড়ে পালালো শশী। শশীকে দৌড়ে চলে যেতে দেখল সিঁড়ি বেয়ে ওঠা রাদিফও। সে তৎক্ষণাৎ কিছুই বুঝল না, তবে সামনে থেকে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে হেঁটে আসতে দেখে ব্যাপারটা আংশিক বুঝতে পারল রাদিফ। রাদিফের শশীর জন্য মায়া হলেও তার কিছুই করার ছিল না। জীবনে সব কিছু স্যাক্রিফাইস করে ভালো থাকা যায়, কিন্তু ভালোবাসা স্যাক্রিফাইস করে জীবনে ভালো থাকা যায় না। আর হৃদ খানের মতো শক্ত পার্সোনালিটির মানুষ কখনো নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করবে না, বরং না পেলে ছিনিয়ে নেবে, তারপরও ছেড়ে দেবে না। তাই এই ক্ষেত্রে শশীর হৃদের আশা ছেড়ে যত দ্রুত বাস্তবতা মেনে নেবে ততই শশীর জন্য ভালো হবে। তবে রাদিফের মনে হলো সে একবার শশীর সঙ্গে এ ব্যাপারে কথা বলবে, আজ না হয় কাল অবশ্যই। রাদীপ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পড়তেই হৃদ সিঁড়ি বেয়ে নিচে নামতেই রাদীপ হৃদের পেছন পেছন যেতে যেতে বলল, ভাই, পুলিশ কমিশনার এসেছে তোমার সঙ্গে দেখা করতে। ব্যাপারটা সিরিয়াস কিছু না হলে আমরা তোমায় ডাকতাম না। রাদিফের কথাই হৃদকে শুধু গম্ভীর দেখালো। নির্বাচন সম্মুখে রেখে বাসায় বসে থাকা যায় না, সেটা হৃদ নিজেও জানে, কিন্তু ব্যক্তিগত জীবনও পিছনে ফেলা যায় না, দুটো সামলিয়ে চলতে হয়। হৃদ সময় নিয়ে গম্ভীর মুখে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলল। নির্বাচন নিয়ে তেমন কোনো জটিলতা নেই, আবার নিশ্চিন্তেও থাকা যাচ্ছে না। প্রতি বছরের মতো এবার নিহাল খানের প্রতিদ্বন্দ্বী জসিম নেই। বাকিরা যারা আসনে আছেন সবার একত্রে ভোটের চেয়েও নিহাল খানের একপাক্ষিক বিপুল ভোটে জয়লাভ করবে এমনটাই আশাবাদী সবাই। এতকাল নির্বাচনে নিহাল খান যে হারে জয়লাভ করেছেন এবছরও তাই করবেন। কিন্তু এর মাঝে জটিলতার বিষয় হচ্ছে জসিম জীবিত নেই। তাহলে নিহাল খানের ওপর সেদিন কে আক্রমণ করেছিল সেটি শনাক্তকরণের জন্য হৃদ কাজ দিয়েছিল পুলিশ কমিশনারকে। সেই খবর নিয়েই মাঝরাতে হাজির হন কমিশনার সাহেব। সেদিন রাদিফ ও নিহাল খানের ওপর হওয়া হামলার পেছনের আসামির তথ্য জানতেই হৃদের কপাল কুঁচকে আসে খানিকটা অবিশ্বাসে। তারপরও কোনোরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে বরং আসিফকে নিয়ে কমিশনারকে বিদায় জানিয়ে হৃদ তার ঘরে ফিরল। অন্ধকার ঘরে মায়ের কথা স্মরণে আসতেই হৃদ বিছানার দিকে তাকালো। মায়াকে কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদের বিরক্তি আরও বাড়ল। অসময়ে যে মায়া ঘুমিয়ে পড়েছে হৃদ ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে দরজা লাগালো।
শব্দ না করে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল, চোখের পাতার ওপর হাত ঠেকিয়ে। নিস্তব্ধ ঘর জুড়ে ভয়ঙ্কর নীরবতা ছেয়ে যেতেই মায়া চোখ মেলে তাকালো, হৃদের সারা শব্দ না পেয়ে। সেকেন্ডের কাটা মিনিট পেরিয়ে ঘন্টা হতে চলল। মায়া মাথা তুলে তাকালো পিছনে। হৃদকে চিত হয়ে চোখের ওপর হাত ঠেকিয়ে অপর হাতটা বুকে রেখে পায়ের উপর পা তুলে শুয়ে থাকতে দেখে মায়া ভাবল হৃদ ঘুমিয়ে পড়েছে। হৃদ রুমে এসেছে প্রায় ঘন্টা পের হতে চলল। এতটা সময় নিশ্চয়ই হৃদ জেগে থাকবে না। মায়া সহজভাবেই হৃদের দিকে এগিয়ে গেল। ঘুমন্ত হৃদের বুকে মাথা রেখে হাতটা ছুঁতে মুহূর্তেই হৃদ মায়ার দিকে পিঠ বেঁকে শুয়ে পড়ল। হৃদের হঠাৎ কাজে মায়া থমকে গেল। হৃদ ঘুমন্ত অবস্থায় মায়ের দিকে পিঠ মুড়ে শুয়েছে নাকি জাগ্রত অবস্থায়, সেটা মায়া তখনও বুঝল না। হাঁসফাঁস করা মায়া কয়েক সেকেন্ড সময় নিয়ে ফের হৃদের বাহু টেনে নিজের দিকে ঘোরাতে চাইলে হৃদ মায়ের হাতটা ঝাড়িয়ে ফেলে দিতেই মায়া বুঝতে পারল হৃদ জাগ্রত। শুধু জাগ্রত নয়, বরং মায়ের সঙ্গে রাগ করে শুয়ে আছে। কিন্তু কেন? মায়া তখন হৃদের কথা না শুনে অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েছে বলে? কিন্তু মায়া তো ঘুমায়নি, বরং সে ঘুমের ভান করছিল ভয়ে। মায়া জানে ব্যাপারটা এবার বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু মায়া বিষয়টা এত সহজভাবে নিতে পারছে না। ভয় লাগছে ভীষণ। জড়তায় মায়া ফের হৃদের বাহু টানতেই হৃদ একই কাজ করল। মায়ের হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতেই মায়া হৃদের পিঠ ঘেঁষে শুয়ে পড়ল পেট জড়িয়ে। হৃদের পিঠে মুখ গুজে গুনগুনিয়ে বলল, আমি ঘুমাইনি তো, এই যে দেখুন জেগে আছি। হৃদের পেটের উপর মায়ের হাতটা হৃদ ঝটকায় ফেলে দিয়ে খানিকটা এগিয়ে শুতে শুতে বলল, নট ইন্টারেস্টেড, গেট আউট। হৃদের কথায় মায়া বেশ অপমানিত বোধ করল। নীরবে চোখ ভিজল নোনা জলে। মায়া ফের হৃদের শরীর ঘেঁষে একইভাবে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে বলল, আই এম ইন্টারেস্টেড, আমি এভাবেই শুব। হৃদের সারা শব্দ পাওয়া গেল না আর। কয়েক সেকেন্ড পেরোতেই মায়া মাথা তুলে হৃদের কানে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলল, সরি, আর হবে না এমন। এবার থেকে আপনার সব কথা শুনে চলবো, সত্যি বলছি। হৃদকে তখনও জেদ দেখিয়ে শুয়ে থাকতে দেখে মায়া হৃদের পেছন হতে সামনে আসলো হৃদের ওপর ডিঙিয়ে। হৃদের বুকে নিজের জায়গা করে দুই হাতে হৃদকে জড়িয়ে ধরতেই হৃদ তপ্ত মেজাজে বলল, কি সমস্যা তোমার? ঘেঁষাঘেঁষি করছো কেন? দূরে যাও, আমি ঘুমাবো। মায়া মাথা তুলে টুপ করে হৃদের গালে চুমু খেয়ে পুনরায় হৃদের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, ওকে ঘুমান, গুড নাইট। কথাটা বলেই মায়া হৃদকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করতেই হৃদের ফুসফুসের তপ্ত নিঃশ্বাসের শব্দ কানে আসলো মায়ার। হয়তো মায়ের কথাটা পছন্দ হয়নি হৃদের। তারপরও মায়া আর প্রতিক্রিয়া দেখালো না, বরং হৃদকে জড়িয়ে ঘুমিয়ে যেতে চাইল। সময় নিয়ে ঘড়ির কাঁটা ঘুরছে। হৃদের হাত নেমে আসলো মায়ার পিঠে। মায়ের চোখ সবে ঘুমে বুজে এসেছিল, কিন্তু হৃদের বেগতিক হাতের স্পর্শে তড়াক করে তাকাতে মায়া কিছু বলবে তার আগেই হৃদের দক্ষ হাত ততক্ষণে মায়ের শাড়ির আঁচল টেনে ফ্লোরে ফেলতে ফেলতে বিরক্তি গলায় বলল, কি পরেছো তুমি? কাপড়ে বাজে স্মেল আসছে কেন? জানো না আমার বাজে স্মেল সহ্য হয় না? মায়ের ঘুমিয়ে যাওয়া মস্তিষ্ক সজাগ হলো। শরীরের কম্পন দেখা দিল তক্ষুনি। কম্পিত মায়ের মুখ হৃদের গলায় ঠেকে যেতেই ভয়ার্ত গলায় বলতে চাইল, আমার ভয়। হৃদ মায়াকে জড়িয়ে ওপরে উঠিয়ে মায়ের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, বাজে কথা বললে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো হৃদ। মায়া গোঙালো, ছটফট করার মতো হৃদের বক্ষে সিটিয়ে গেল। হৃদ ঘনিষ্ঠ মুহূর্তে মায়ের কানে ফিস ফিস করে বলল, আমার অসুখের সুখ তুমি, আমার বসন্তের ফুল তুমি, আমার বেপরোয়া জীবনের চাওয়া তুমি, আমার রাজ্যের রানী তুমি, তোমাতে পূর্ণ আমি। একটা সুন্দর সকালের সূচনা। হৃদ ফোনের রিংটোন বন্ধ করে উপুর হয়ে ঘুমিয়ে আছে। রুম জুড়ে অন্ধকারের বিচরণ। সকালের মিষ্টি আলো মোটা পর্দা ভেদ করে ঘরে ঢুকতে অক্ষম। সকাল তখন 9টার ঘরে। হৃদ এত বেলা করে ঘুমায় না। রাতে অসময়ে ঘুমের জন্য আজ এত বেলা অবধি ঘুমানোর কারণ। ঘুমন্ত হৃদের হঠাৎ ঘুমের রেশ হালকা হয়ে আসতেই বিছানা হাত দিয়ে মায়ের সন্ধান করল। আশেপাশে কোথাও মায়াকে না পেয়ে বন্ধ চোখে কপাল কুচকালো বিরক্তিতে। হৃদ কতবার বলেছে বেয়াদব বউটা তাকে ঘুমন্ত অবস্থায় রেখে যেন কোথাও না যায়। বেয়াদব নারী কথা শুনলে তো। হৃদ বিরক্তি নিয়ে উঠে বসল। খালি গা স্যাঁতস্যাঁতে ভেজা দেখে আরও বিরক্ত হলো। এই গরমের জন্যই তার ঘুমটা ভেঙে গেছে। হৃদ বিরক্ত চোখে রুমের এসির দিকে তাকাতেই দেখল সেটা অফ। হৃদের রুমের এসি সচরাচর কখনো বন্ধ থাকে না। তাহলে এখন এসি বন্ধের কারণটা খুঁজতে গিয়ে হৃদের মনে পড়ল শেষ রাতে গোসলের পর মায়ের শরীরের তীব্র কম্পন ধরেছিল ঠান্ডায়, যার কারণে হৃদ নিজেই এসি অফ করে দিয়েছিল। মায়ের কথা স্মরণে আসতে হৃদ খানিকটা চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। শেষ রাতে মায়াকে বেশ অসুস্থ আর দুর্বল দেখাচ্ছিল।
এখন কেমন আছে সেটা জানতে চেয়ে হৃদ ঘর ছেড়ে বাইরে যেতে চেয়েও গেল না। এখন বের হলে সে আর রুমে ফেরার সময় পাবে না ব্যস্ততায়। তাই হৃদ সময় নিয়ে ফ্রেশ হয়ে গায়ে সাদা পাঞ্জাবি জড়ালো। সে চট্টগ্রাম থাকাকালীন এইসব সাদা পাঞ্জাবি পরে, রাজনৈতিক সচ্ছলতা বজায় রাখে। কিন্তু ঢাকায় ফিরে সে এসব পরে না। হৃদ গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতেই চোখে পড়ল গলার কিছু অবাঞ্ছিত দাগ। এইসব দাগ তার শরীরেও আছে, কিন্তু হৃদের শরীর কাপড় দিয়ে ঢাকা হলেও গলা উন্মুক্ত। হৃদ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে ফার্স্ট এইড বক্স নিল। সেখান হতে ওয়ান টাইম ব্যান্ডেজ গলার 2-3 জায়গায় লাগিয়ে কভার করতেই চোখে পড়ল গালের ডান পাশেও একটা দাগ। এইসব বিষয়ে যদিও হৃদের লজ্জা শরম কম, কিন্তু রাজনৈতিক সমাবেশের ছোট থেকে ছোট বিষয়গুলো মিডিয়া বড় বড় করে দেখাবে। তাই হৃদ মুখে ওয়ান টাইম মাস্ক পরার সিদ্ধান্ত নিল। এর মাঝে হৃদ নিজের ফোনের সঙ্গে মায়ের ফোনটাও ওপেন করতেই দরজা ধরে দাঁড়ালো কেউ। হৃদ আয়না দিয়ে মায়াকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এদিকে আসো। হৃদের ডাকে নত মস্তিষ্কে মায়া ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল সেই দিকে। মায়াকে ছোট ছোট পা ফেলে হাঁটতে দেখে হৃদ সেদিকে তাকালো। মায়া কাছাকাছি আসতে হৃদ মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি করে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, হাঁটতে সমস্যা হচ্ছে? ব্যথা পাচ্ছ? নিশ্চুপ মায়া নত মস্তিষ্ক আরও নত করে নিতে হৃদ পুনরায় একইভাবে বলল, বাইরে যাওয়ার দরকার নেই, রুমে রেস্ট নাও। সার্ভেন্ট তোমার খাবার ঘরে দিয়ে যাবে, বুঝেছ? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে হৃদ মায়ের লালচে মুখটার দিকে তাকালো। হৃদ চোখ বুলিয়ে মায়াকে অবলম্বন করে দেখতে পেল মায়ের শরীরে কালো একটা সুতির 3 পিস। ওড়নাটা মাথায় গোল করে বেঁধে শরীরে জড়িয়েছে। হৃদ বুঝতে পারছে মায়ের অসময়ে ওড়নাটা হিজাব করার কারণ। হৃদের নিজেরও পছন্দ না তার ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী অন্য কাউকে করতে। সে এইসব বিষয়ে খুব সেন্সিটিভ। উশৃঙ্খল কোনো কিছুই তার পছন্দ না। হৃদ হাত বাড়িয়ে মায়ের কাটা ঠোঁটে আলতো আঙুল চেপে বলল, কিছুক্ষণ ঘুমিয়ে নেবে, তাহলে ভালো লাগবে, কেমন? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিতেই হৃদ মায়াকে ছেড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে পরপর 2টা বক্স বের করে রাখল। প্রথম বক্সটি খুলে তাতে ডায়মন্ডের রিং বের করে মায়ের বাম হাতের আঙুলে পরাতে পরাতে বলল, বউকে দেনমোহর দিতে হয়। যদিও তোমার দেনমোহর পরিশোধ করা আছে, তারপরেও আবার দিলাম। এটা তোমার জন্য অনেক আগেই কিনেছিলাম। মুরাদপুর ফ্ল্যাটে তোমাকে একটা চাবির রিং দিয়েছিলাম, মনে আছে? এই রিংটা তখন তোমার জন্য কিনেছিলাম, আর আজ দিলাম। হৃদের কথায় মায়া চোখ তুলে তাকালো হৃদের দিকে। নীরবতা ভেঙে কৌতূহল নিয়ে মিহি স্বরে বলল, সেদিন মুরাদপুর ফ্ল্যাটে আমাদের বিয়েটা কি আসল ছিল? হ্যাঁ। তাহলে আপনি আমাকে বলেননি কেন? আমি বললে কি তুমি বিশ্বাস করতে, গ্রহণ করতে আমার স্বামী হিসেবে? হৃদের কথায় মায়া চুপ হয়ে যায়। সেদিন হৃদ বললে হয়তো মায়া বিশ্বাস করতো না হৃদ মায়ের স্বামী। বরং মায়ের মনে হতো হৃদ মায়ের অচেনা স্বামীর সম্পর্কে জেনে এখন মায়ের সুযোগ নিচ্ছে, নিজেই মায়ের অচেনা স্বামী বলে নিজেকে দাবি করছে। তখন ব্যাপারটা মায়া বিশ্বাস না করলেও হৃদ অন্তত একবার মায়াকে জানাতে পারতো হৃদ মায়ের স্বামী হয় সেটা। মায়া মিনমিন করে বলল, তারপরও আপনার দায়িত্ব ছিল আমাকে অন্তত একবার জানানোর। মায়ের কথায় হৃদের পাল্টা প্রশ্ন আসলো তক্ষুনি। বলল, সেই রাতে তুমি আমাকে বলে পালিয়েছিলে যে আমি দায়িত্ব পালন করব তোমাকে জানিয়ে? আমি জানিনি বলে আপনিও জানাবেন না? না। মায়া গাল ফুলিয়ে দাঁড়ালো। হৃদ অপর বক্স হতে মায়ের গলায় ডায়মন্ডের লকেট পরিয়ে দিতে দিতে বলল, বক্সে আরও কিছু জুয়েলারি আছে, ভালো লাগলে পরে নিও, আর নয়তো রেখে দিও। মায়ের হাতে গলায় সুফিয়া খানের দেওয়া গোল্ড জড়ানো। হৃদ মায়ের মনোমালিন্যতার সময় সুফিয়া খান মায়াকে এসব কিনে দিয়েছিল। মায়া ভেবেছিল সবসময় পরে রাখবে, কিন্তু আজ হৃদের দেওয়া প্রথম উপহার গ্রহণ করাতে মায়া সুফিয়া খানের দেওয়া সোনার বালা দুটো খুলে শূন্য হাত দুটো হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এগুলো আপনি পরিয়ে দিন। হৃদ যত্ন সহকারে মায়ের 2 হাতে দুটো ডায়মন্ডের চুড়ি পরিয়ে দিতে দিতে বলল, বেডসাইড ড্রয়ারে তোমার জন্য মেডিসিন রাখা আছে, সেটা খেয়ে নেবে, বুঝেছ? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে চোখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলল, আপনি দুপুরে খেতে আসবেন না? না। তাহলে কখন আসবেন? দিনে আসা হবে না, তবে রাতে অবশ্যই আসবো। হৃদের কথায় মায়া লজ্জা পেতে মুহূর্তেই নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো। হৃদ মায়ের নাক টেনে কপালে শব্দ করে চুমু খেয়ে বেরিয়ে যেতে মায়া সেদিকে তাকালো। হৃদ বলে যাওয়ার পরও মায়াকে মেডিসিন খেতে দেখা গেল না, বরং অবহেলায় ফেলে রাখলো সেগুলো। এর মাঝে জুইকে দেখা গেল মায়ের খোঁজ নিতে হৃদের রুম অবধি পৌঁছাতে। মায়াকে আয়নার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জুই বিছানায় পা ঝুলিয়ে বসতে বসতে বলল, তোর আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই ঋতু? মায়া আয়নার সম্মুখে বসে হৃদের দেওয়া জুয়েলারি বক্সে খুলে রাখা বাকি গয়নাগুলো তুলে রাখতে রাখতে বলল, সপ্তাহখানিক আগে ভাইয়ার সঙ্গে দেখা করতে মুরাদপুর যেতে চেয়েছিলাম, কিন্তু রাফার জন্য শেষ পর্যন্ত দেখা হয়নি। রাফার জন্য দেখা হয়নি মানে? রাফা কি করেছে? মায়া সেই দিনকার ঘটনা সম্পূর্ণ বলল জুইকে।
সবটা শুনে জুই খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল, রাফাকে এখনো নাদিম ভাইকে স্বামী হিসেবে মানে ঋতু? কিন্তু এ বিয়ে তো হবে না। একজনের বিয়েতে অন্যজন কবুল বললে সেটা গ্রহণযোগ্য নয়। মায়া আগের ন্যায় বলল, রাফাও জানে সেটা। জেনে বুঝেও নাইম ভাইকে স্বামী হিসেবে গ্রহণ করে কিভাবে? ও কি পাগল? ব্যাপারটা এখন রাফার মনজনিত। সামান্য কবুল বলাকে ঘিরে রাফার মনে নাদিম ভাইকে নিয়ে ভালোবাসা তৈরি হয়েছে জুই। মায়ের কথায় জুই তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, কিন্তু রাফা কি আসিফ ভাইকে পছন্দ করতো না? আসিফ ভাইয়ের বিষয়টা কি হবে তাহলে? আসিফ ভাইয়ের পছন্দটা রাফার জন্য একতরফা ছিল জুই। রাফা চঞ্চলতায় আসিফ ভাইয়ের ভালোবাসার গভীরতা বুঝতে পারেনি, আর নয়তো আসিফ ভাইয়ের ঘাটতি ছিল রাফাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে, যার জন্য রাফা আসিফ ভাইয়ের জায়গায় নাদিম ভাইকে স্বামী হিসেবে যাচ্ছে। মায়ের কথায় জুই ফের আপত্তি জানিয়ে অসন্তুষ্টি গলায় বলল, আসিফ ভাই রাফাকে পছন্দ করে, সেটা আমরা সবাই জানতাম। রাফা নিজেও জানে আসিফ ভাই ওকে পছন্দ করে। সেখানে আবার ঘটা করে আসিফ ভাইয়ের মুখে বলার প্রয়োজন কি আছে? বুঝলাম না আমি। মায়া বেশ তীক্ষ্ণ গলায় জুইকে বুঝিয়ে বলল, প্রয়োজন আছে জুই। ভালোবাসি বললে ভালোবাসা তো হয়ে যায় না জুই। ভালোবাসার চেয়ে ভালোবাসা আগলে রাখাটা কঠিন। যত্নে মায়া বাড়ে, অযত্নে পচন ধরে। কথাটা তো তুই শুনেছিস, তাই না? মানুষের মন পরিবর্তনশীল। মনের খোঁজ না নিলে মন কিন্তু তার ঠিকানা ঠিকই খুঁজে নেবে অন্য কারো মাঝে। আসিফ ভাই রাফাকে ভালোবেসেছিল, কিন্তু যত্ন করতে পারেনি বলে আজ রাফার মনের শূন্যস্থানে নাদিম ভাইকে বসাতে চাচ্ছে ও।